হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তা এতগুলো নিয়ে কোথায় থেকে আসলে? জয় কিছু বলার আগে নিবদ্ধ এসে ওর পাশে বসলো। ঐক্যকে বলে, এখানে যে ক্লাস নেই? না ভাই, আজ মাত্র দুটো ক্লাস ছিল। খেয়েছিস কিছু? না, খাইনি। তাই তো তোর সাথেই লাঞ্চ করার জন্য এসেছি। দেখ কত খাবার এনেছি। ঐক্য ইশারা করলো নিবদ্ধকে টেবিলের দিকে তাকাতেই নিবদ্ধ ভ্রু কুঁচকে ফেললো, প্রশ্ন করলো। এগুলো? ঐক্য আলতো হেসে বলে, ভাবি নিজ হাতে রান্না করে পাঠিয়েছে। তোর নাকি জ্বর এসেছে কাল রাতে, আর সকালে তুই না খেয়ে বাসা থেকে বের হয়ে এসেছিস। এই জন্যে আমাকে ফোন করে বলে তাদের বাড়িতে এসে খাবারগুলো নিয়ে যেতে, কিন্তু আমি বাড়ি যাইনি। তাদের বাড়ির পাশের গলির ওখানে ভাবিকে আসতে বলে দিয়েছিলাম, তারপর সেখান থেকে নিয়ে এসেছি। নিবদ্ধ যেন সাত আসমান থেকে পড়লো। এমন বড় ঝটকা খেলো, কথাটা শুনে যে ওর কি রিয়াকশন দিবে তাই ভুলে গেল। শুদ্ধতা ওর জন্য রান্না করে খাবার পাঠিয়েছে। এইগুলো কি ও সত্যি শুনছে, নাকি ঐক্য শুধু শুধু ওর সাথে মজা নিচ্ছে? নিবদ্ধ ধীর আওয়াজে বলে। আমার সাথে কি তুই ফাজলামো করছিস? ঐক্য আশ্চর্য হওয়ার ভান করে বলে। ও মা, ভাই তুই এসব কি বলছিস? আমি মজা করবো কেন? নিবদ্ধ চুপ করে রইল, আর কিছুই বলল না। ঐক্য আর জয় নিবদ্ধ অবস্থা দেখে হাসলো। তারা বেশ বুঝতে পারছে নিবদ্ধ বড্ড অবাক হয়েছে। এইভাবে শুদ্ধতা তাকে খাবার পাঠিয়েছে জেনে জয় খাবার বাড়তে লাগলো। এত পদের রান্না দেখে জয় বলে। বস, ভাবি যে এত সুন্দর রান্না পারে জানতাম না। আপনি আগে বলবেন না আমাদের, তাহলে ভাবিদের বাড়ি গিয়ে রোজ ভাবির হাতে রান্না খেয়ে আসতাম। কি সুন্দর ঘ্রাণ আসতেছে। নিবদ্ধ নিজেও হাঁ করে সব দেখছে। শুদ্ধতা যে এত ভালো রান্না পারে তা আগে জানতো না নিবদ্ধ বিড়বিড় করে বলে। আমি নিজেই তো জানতাম না আমার শুদ্ধতা এত ভালো রান্না করে। নিবদ্ধ প্লেট হাতে নিল, খাবারটুকু মুখে দিতেই চোখ বুজে নিল নিবদ্ধ। এত মজা হয়েছে রান্নাটা বলার বাহিরে। জ্বরের মুখেও ঝাল ঝাল ভর্তাগুলো দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগছে। একে একে সবগুলো খাবার খেয়ে নিবদ্ধ ওর আরও খেতে ইচ্ছে করছে, কিন্তু পেটে আর জায়গা নেই। নিবদ্ধ ঐক্য আর জয় চেটে পুটে খেয়ে নিল সব। ঐক্য খাবার শেষে বলল। ভাবির হাতে জাদু আছে। আল্লাহ, আমি বেশি খেয়ে ফেলেছি। জয়ও বলে। হ্যাঁ, আমি অনেকগুলোই খেয়ে নিয়েছি। নিবদ্ধ চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। ওর যে ঠিক কতটা আনন্দ হচ্ছে ও বলে বোঝাতে পারবে না কাউকে। জয় আর ঐক্য নিবদ্ধের অবস্থা বুঝতে পেরে নিবদ্ধকে একা রেখে চলে গেল। নিবদ্ধ শুদ্ধতার কাছ থেকে আচানক এতটা ভালোবাসা ব্যবহার পেয়ে অনেকটাই শখ পেয়েছে, কারণ শুদ্ধতা এই 1 বছরে কখনো নিবদ্ধর সাথে ভালোভাবে দুটো কথাও বলেনি। আর সেই শুদ্ধতা নাকি আজ নিবদ্ধের জন্য রান্না করে পাঠিয়েছে। বেচারা অবাক তো হবেই। নিবদ্ধ সোজা হয়ে বসলো, পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে শুদ্ধতাকে মেসেজ পাঠিয়ে দিল। মাত্রই পুরো ফ্যামিলির সাথে লাঞ্চ করতে বসেছে শুদ্ধতা। মনটা আনচান করছে ওর, বড্ড জানতে ইচ্ছা করছে ও যে খাবারগুলো পাঠিয়েছে তা লোকটা খেলো কি না, আর খেলেও কি তার পছন্দ হয়েছে, আর লোকটার জ্বরটাও কমলো কি না কে জানে। বারবার নিবদ্ধের ফোনের কল করতে গিয়েও ফিরে এসেছে শুদ্ধতা। কেমন যেন একটা জড়তা কাজ করে ওর মাঝে। শুদ্ধতা সবে এক লোকমা খাবার মুখে পুড়েছে, তখনই ওর ফোনে মেসেজ টোন বেজে ওঠে। শুদ্ধতা খাবার চিবোতে চিবোতে মেসেজটা ওপেন করতে খাবার দামিয়ে দেয় শুদ্ধতা। সেখানে লেখা। থ্যাংক ইউ শুদ্ধতা ফর কুকিং অ্যান্ড সেন্ডেলিং সুচ ডেলিকুইক্স ফুড। চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে নিবদ্ধ। ব্যাগপত্র গুছিয়ে নিচে নামতে আয়েশা রহমানের মুখোমুখি হলো নিবদ্ধ। এদিকে ছেলেকে এমন ব্যাগ নিয়ে বের হতে দেখে আয়েশা রহমান অস্থির হয়ে যান। উদ্বিগ্নতার সাথে জিজ্ঞাসা করেন। বাবা, কই যাচ্ছিস তুই? আমাকে তো কিছু বললি না বাবা। নিবদ্ধ জোরে শ্বাস ফেলে বলে। মা চিন্তা করো না, আমি কয়েকদিনের জন্য বাড়ি থাকবো না, কাজে যাচ্ছি। আমি তোমাকে বলতে পারছি না কোথায় যাচ্ছি, তবে একদম চিন্তা করবে না, ঠিক আছে? তাই বলে এমন হুট করে কোথায় যাচ্ছিস? আমাকে তো একবার বললিও না বাবা। মা, প্ল্যানটা হুট করে হয়েছে, আসছি মা, দোয়া করি আমার জন্য। নিবদ্ধ আর কথা বাড়ালো না,
ফারুক, অহসান, ঐক্য, ঈশান কাউকেই বলে গেল না, কারণ একবার যদি কেউ জানতে পারে ও কোথায় যাচ্ছে তাহলে ব্যাপারটা স্বাভাবিক থাকবে না, সমস্যা হবে অনেক। নিবত বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। জয়কে উদ্দেশ্য করে বলে। গাড়ি ঠিক করেছো জয়? জয় ড্রাইভ করতে করতে উত্তর দেয়। জি বস, আপনি চিন্তা করবেন না। ফোনের সিম চেঞ্জ করেছো? একদম কোনো রকম গাফিলতি করা যাবে না জয়। জি বস, সব করেছি যেমনটা আপনি বলেছেন। নিবত জয়ের কথা একটু স্থির হলো। গাড়ি ধানমন্ডি আসতে নিবত গাড়ি থেকে নেমে জয় আর নিবত অন্য একটা গাড়িতে উঠলো। মূলত এটা থেকেই প্ল্যান করা। নিবত গাড়ি ফলো করতে পারে কারণ ওর গাড়ির নাম্বার সবাই জানা, তাই এই ব্যবস্থা। তৎপর গাড়ি চলতে লাগলো নিজের গতিতে। নিবত চোখ বন্ধ করে নিল। জুনাইদ শেখ এর কাছে থেকে অনেক তথ্য বেরিয়ে আসবে, অনেক অজানা তথ্য। শুধু ঠিকঠাক তথ্য নিয়ে বেঁচে ফিরতে পারলে হলো। সানামকে নিয়ে হাঁটছে শুদ্ধতা, উদ্দেশ্য একটাই, ঐক্যকে খুঁজে বের করা। এইদিকে সানাম বিরক্ত খুব শুদ্ধতার কাজে। সে এই নিয়ে হাজারবার বলে ফেলেছে যে ও যাবে না শুদ্ধতার সাথে। ওই লোকটার সামনে তো একেবারেই না। লোকটা কেমনভাবে যেন তাকায়, মুখ ধরস পরশ করে এই চোখের চাউনির উপরে পড়লে। শুদ্ধতা এদিকে সেদিকে তাকিয়ে খুঁজছিল। অবশেষে ঐক্যকে খুঁজে পেল শুদ্ধতা। ঐক্যর কাছে যে ঐক্য সহ ওর বাকি বন্ধুরা সালাম জানালো। ঐক্য বলে, ভাবি কিছু দরকার? শুদ্ধতা অস্থির লাগছে কেমন যেন, তার আওয়াজ খাদে নামিয়ে বলে। একটু সাইডে আসবে ভাইয়া, জরুরি ছিল। ঐক্য শুদ্ধতার কথা ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে শুদ্ধতার সাথে সাইডে আসলো। শুদ্ধতা কিভাবে কথাটা জিজ্ঞাসা করবে ভেবে পাচ্ছে না। সানাম অসহ্য হয়ে বলল, বলে ফেল, এমন করার কি আছে আজব? শুদ্ধতা মুখটা কাঁচুমাচু করে বলে ফেলল, আপনার ভাই কি সত্যি খাবারগুলো খেয়েছিল ভাইয়া? আর কেমন আছে উনি? জ্বর কমেছে ওনার? ঐক্য হাসতে গিয়েও হাসলো না, উত্তর দিল, হ্যাঁ ভাবি, খেয়েছে ভাইয়া, অনেক মজার ছিল খাবারগুলো। আর ভাইয়া মেডিসিনও নিয়েছিল, তাই জ্বরও সেরে গিয়েছে। স্থির নিঃশ্বাস ফেলল শুদ্ধতা। এতক্ষণে লোকটার খবর জানার জন্য কেমন যেন ছটপট লাগছিল। শুদ্ধতা ঐক্যকে ধন্যবাদ জানিয়ে চলে আসছিল। এমন সময় ওদের থেকে জুনিয়রদের একজন এসে খবর দেয় শুদ্ধতাকে একজন প্রফেসর ডাকছে। শুদ্ধতা আর সানাম ঐক্যকে বলে সেই দিকে চলে গেল। শুদ্ধতা প্রফেসরের রুমে একা গেল। সানাম বাইরে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করে সানামের পেছনে এসে কেউ বলল, একটু কথা বলা যাবে মিস? সানাম চমকে পেছনে তাকালো, কিন্তু ঐক্যকে দেখেই ভড়কে গেল। ঐক্য আবারও বলে, রিল্যাক্স, এত হাইপার হওয়ার কিচ্ছু হয়নি। আপনি এখানে কেন? ঐক্য নির্বিকার চিত্তে বলে, তুমি ভালো করে জানো সানাম, আমি এখানে ঠিক কী কারণে আসতে পারি। আমি জানি না, আর জানতেও চাই না। সানামের সোজা সাপটা উত্তরে হাসলো। ঐক্য বলে, তুমি আর ভাবি একেবারে সেম সেম। ভাইয়াকেও আমার ভাবে লাইক করতো না, আর তুমিও একইভাবে আমাকে অত্যাচার করবে। তেতে উঠল সানাম। সানাম বলে, অত্যাচার মানে? আমি আপনাকে কিসের অত্যাচার করছি? হ্যাঁ, এই যে কিভাবে আমার সাথে কথা বলছো, এটা কি ঠিক? ঐক্য দুহাত পকেটে পুরে তাকালো সানামের দিকে। এই মেয়েটাকে কখন কিভাবে যে ভালোবেসে ফেলেছে ঐক্য নিজেও জানে না। ঐক্য নিষ্পপ্ত কণ্ঠে বলল, ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। চমকে উঠল সানাম। অবাকে চরম পর্যায়ে চলে গেল যেন। সানামের পুরো শরীর কেঁপে উঠল। ঐক্যর এই একটা কথায় থরথর করে কাঁপছে সানাম। এমন ভয়ানক বাক্যগুলি কেন বলল ওকে ঐক্য? কেন বলল? সানামের চোখ ভরে উঠল। ছলছল চোখে ঐক্যর দিকে একবার তাকিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। এদিকে সানামের যাওয়ার পথের দিকে অসহায় চোখে তাকিয়ে ঐক্য। তার কপালেও যে তার ভাইয়ের মতো অবস্থা লেখা আছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে ঐক্য। দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল ঐক্য। সানামকে খুঁজে চলেছে শুদ্ধতা। মেয়েটাকে বলেছিল বাইরে ওর জন্য অপেক্ষা করতে, কিন্তু শয়তান মেয়েটা কোথায় চলে গেছে কে জানে। মেজাজ খারাপ হয়ে গিয়েছে শুদ্ধতার, রাগে সারা শরীর জ্বলছে। ফোন বের করে কল করলো সানামকে। ফোন তুলছে না সানাম। হাঁটতে হাঁটতে ভার্সিটির পুরনো ভবনের পেছনে চলে এসেছে শুদ্ধতা। রাগে যেন কখন এই দিকটায় চলে এসেছে তা খেয়াল করেনি শুদ্ধতা। বিড়বিড় করে বলে,
বান্দর মাইয়াটাকে পেলে দুটো থাপ্পড় লাগাবো। অসভ্য মেয়ে। শুদ্ধতা যেই না চলে আসতে নিবে এমন সময় কারো আওয়াজ শুনতে পায় শুদ্ধতা। অবাক হয় বেশ শুদ্ধতা, এই সময় এখানে কেই বা হতে পারে। আর কোনো মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছে শুদ্ধতা। খুব সাবধানে আস্তে আস্তে আওয়াজটার দিকে অগ্রসর হয় শুদ্ধতা, কিন্তু গিয়ে যা দেখলো চোখ কপালে উঠে গেল শুদ্ধতা। দুটো মেয়ে মাটিতে বসে অনবরত কান্না করে যাচ্ছে, আর সামনের চেয়ারে বসে লোকটা পা জড়িয়ে ধরে কিছু একটা চাইছে। লোকটার মাস্ক পরা, তাই তার চেহারা দেখা যাচ্ছে না শুদ্ধতা। একটা চেয়ারে বসে আছে, আর তার দুপাশে দুটো লোক। মেয়ে দুটো কান্না দেখে তিনটে লোক হাসছে। শুদ্ধতা খারাপ কিছু আভাস পাচ্ছে, তাই দ্রুত নিজের ফোনে ভিডিও ওপেন করে ওইদিকে তাক করে নিল, আর খুব সাবধানে ওদের নজরে যেন না পড়ে সেই অনুযায়ী লুকিয়ে নিল। শুদ্ধতা আবারও তাকালো। এইবার তাকাতেই শুদ্ধতা যেন বিশাল বড় ঝাটকা খেলো। চেয়ারে বসা লোকটার মাস্ক খুলতে দেখে মূলত শুদ্ধতা এমন অবাক হয়েছে কারণ চেয়ারে বসা লোকটা আর কেউ না, ওর বোনের স্বামী জাহিদ। শুদ্ধতার চোয়াল শক্ত হয়ে আসলো। জাহিদকে দেখে ওর রক্ত যেন টগবগিয়ে উঠেছে। ছুটে গিয়ে জাহিদের গলা টিপে ধরতে ইচ্ছা করছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে চুপ করে রইল শুদ্ধতা। প্রচণ্ড রাগ নিয়েও সবটা দেখতে লাগলো শুদ্ধতা। জাহিদ মেয়ে দুটোর দিকে তাকিয়ে পেঁচাশি হাসি দিল, ফের বলে, টাকা ছাড়া তো মাল দেওয়া যাবে না সোনামণিরা। টাকা দাও, মাল নেও। মেয়ে দুটো ছটফট করছে, বারবার জাহিদের পা ধরছে আর বলছে, প্লিজ দিয়ে দিন না স্যার, আমরা টাকা দিয়ে দেবো আপনাদের, প্রমিস। তাও দিয়ে দিন, আজ যে সহ্য হয় না আমাদের। জাহিদ আবারও হাসলো। দুপাশে দাঁড়ানো ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, কিরে তোরা কি বলিস? ডান পাশে দাঁড়ানো ছেলেটা বলে, বস, এইভাবে বাকিতে মাল দেওয়া বিশ্বাসযোগ্য না। বলি কি, আমাদের কাছে একটা আইডিয়া আছে। দেখি, বল দেখি তোদের কি বুদ্ধি। ছেলেটি এমন একটা কথা বলল, কথাটি শোনার সাথে সাথে জাহিদ কামুক দৃষ্টিতে মেয়ে দুটোর দিকে তাকিয়ে হাসলো। তারপর মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলে, মাল চাই তো? মেয়ে দুটো পাগলের মতো করে বলে, হ্যাঁ হ্যাঁ, চাই চাই। আমি বাকিতে মাল দেই না। তোদের কাছে যেহেতু টাকা নেই, তাই মালের বিনিময়ে আজ তোরা দুটো এখন এই মুহূর্তে আমাকে বিনোদন দিবি। তোদের দুটোকে দিয়ে আমার দেহের জ্বালা মিটিয়ে টাকা উসুল করব। বল রাজি? মেয়ে দুটো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। জাহিদ নিজের হাতে থাকা ড্রাগসগুলো নাড়িয়ে চাড়িয়ে মেয়ে দুটোকে আরও লোভ লাগাচ্ছে। উপায় না পেয়ে তারা বলে, আমরা রাজি, আমরা রাজি। মেয়ে দুটোকে উঠে দাঁড়াতে বলে জাহিদ। তারা তাই করে। জাহিদ নিজের গায়ের টি শার্টটা খুলে একটা মেয়েকে টেনে কাছে এনে ওখানে উপস্থিত সবার সামনে গভীর চুমুতে লিপ্ত হয়। তা হাত বাড়িয়ে অপর মেয়েটাকে কাছে টেনে আনে। মেয়েটার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বোলাতে লাগে। পাশে দাঁড়ানো ছেলে দুটো হাসছে। জাহিদ মেয়ে দুটোকে নিয়ে পাশে থাকা ঝোপের মাঝে চলে যায়। ব্যাস, এইটুকু পর্যন্ত ভিডিও করে সরে আসে শুদ্ধতা। না চাইতেও এইসব জঘন্য দৃশ্য দেখতে হচ্ছে ওকে। দৌড়ে সেখান থেকে চলে যায় শুদ্ধতা। একেবারে ভার্সিটির ওয়াশরুমে চলে যায় ও। গিয়ে গড় করে বমি করে দেয় ও। ঘৃণায় এতক্ষণ গা গুলিয়ে আসছিল, এখন একটু ভালো লাগছিল। নিজেকে ফ্রেশ করে বেরিয়ে আসলো শুদ্ধতা। প্রচণ্ড রাগে মন চাচ্ছে আশেপাশে সব ভাঙচুর করে দিতে। নিজের বুবুর উপর প্রচণ্ড রাগ হয় শুদ্ধতার। রাগে বিড়বিড় করে বলে, তোমার মতো একটা মানুষ এমন জঘন্য চরিত্রহীন লোককে কিভাবে ভালোবাসতে পারলে বুবি? কিভাবে পারলে ভালোবাসতে? আবার এই লোকের জন্য নিজের মূল্যবান জীবনটা শেষ করে দিলে বুবু। কেন করলে বুবু, কেন করলে? সোফায় বসে আছে নিবদ্ধ আর জয়, আর তাদের মুখোমুখি বসে আছে জুনিয়াদ শেখ। জুনিয়াদ শেখকে নিবদ্ধ ভেবেছিল বয়স্ক একজন পুলিশ অফিসার হবে, যেহেতু তার বাবার সাথে কাজ করেছিল সে। কিন্তু নিবদ্ধ তাকে দেখে তার ভাবনা সম্পূর্ণ মিথ্যা হয়ে গেল। জুনিয়াদ শেখ নিত্যন্ত অতটা বয়সের হবে না। বয়স নিবদ্ধ আন্দাজ করলো হয়তোবা 40-এর মতো হবে। জুনিয়াদ শেখ বেশ শান্তভাবেই বলে, কিছু নিচ্ছেন না কেন আপনারা? নিবদ্ধ বলল, ধন্যবাদ অফিসার, আমি চা খেয়েছি।
এতেই হবে। তাই এবার বলুন, আপনারা আমাকে খোঁজ করতে করতে যে এত কষ্ট করে এত দূর আসলেন তা জানতে পারি? ফারুক স্যারের ছেলে যে আমায় এইভাবে খুঁজে বের করবে ভাবিনি। যেখানে স্যার নিজেই আমার ঠিকানা জানে কি না কে জানে, আর আমাকে মনে রেখেছে কি না। বাবা আপনাকে ভুলিনি অফিসার, একটুও না। ইনফ্যাক্ট বাবা নিজেই আমাকে আপনার নাম বলেছে, তাই তো আমি আপনাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। যাক, শুনে খুশি হলাম। তা এবার আসল কারণটা বলুন। নিবদ্ধ লম্বা শ্বাস নিল, তারপর দারাজ কণ্ঠ বলতে লাগলো। আপনি একটা কেস নিয়ে তদন্ত করেছিলেন, মনে আছে? আমি তো কত কেস নিয়েই তদন্ত করি মিস্টার আহসান। এখন আপনি কোনটার কথা বলছেন আমি কিভাবে বলবো? নিবদ্ধ তার এমন কথা শুনে বিরক্ত হয়ে বলে। আমাকে কথাটা সিদ্ধ করতে দিবেন? ওকে, কন্টিনিউ। যে কেসটা হলো 2017 সালের। বাবা নিজেই আপনাকে কেসটা হ্যান্ডেল করতে দিয়েছিল, শিশু আর মেয়ে পাচার নিয়ে। নিবদ্ধর কথা একটু নড়ে চড়ে বসলো জুনিয়র শেখ। নিবদ্ধ বলছে, আপনার কেসটা সলভ করেছিলেন, নিউজ জানালেও সেটা যে পুরোপুরি সত্য ছিল বাবা বলেছে। আমাদের যেখান থেকে যে 5 জন পালিয়ে গিয়েছিল তাও বাবা বলেছে। জুনিয়র শেখ ভ্রু কুঁচকে নিবদ্ধকে দেখছে। একটুকু ছেলে আবার সে পুরনো আমলের কেস নিয়ে আবারও ঘাটাঘাটি করছে কেন, সেটা ওনার মাথায় আসছে না। তিনি বললেন, এত বছর আগে কেস নিয়ে আপনি এত দূর এসেছেন আলোচনা করতে? নিবদ্ধ গম্ভীর গলায় বলে, আলোচনা করতে এসেছি, তবে আরও কারণ আছে। কি কারণ? ঢাকা আমাদের এলাকা থেকে অনেকজন শিশু গায়েব হয়ে গিয়েছে। আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডকে ওরই চোখের সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। আমি পুরো বিষয়টা ঘাটাঘাটি করলাম এবং আমার সন্দেহ যে 5 জন পালিয়ে গিয়েছিল তারা আবার ফিরে এসেছে। চমকে উঠল জুনিয়র শেখ নিবদ্ধর কথায়, অবাক হয়ে বলে, হোয়াট? এসব আপনি কি বলছেন? এত বছর পর তারা আবার ফিরে কেন আসবে? নিবদ্ধ গম্ভীর্যের সাথে বলে, কারণ তারা আবারও শিশু আর মেয়ে পাচার করার ব্যবসা শুরু করছে নতুনভাবে, আর সাথে ড্রাগস স্মাগলিং এসব শুরু করে দিয়েছে। তাদের গ্যাংটা এবার বিশাল বড়। তারা তাদের লোকেদের সুইডেন্ট সাজিয়ে ভার্সিটিতে পাঠায়, যাতে তারা ড্রাগস আর বিভিন্ন নেশা যাবতীয় দ্রব্য সব কিছু সহজে ভার্সিটিতে স্টুডেন্টদের কাছে বিক্রি করতে পারে। আমি এই বিষয়ে তদন্ত করার জন্য একটা ভার্সিটিতে আমার লোকেদের পাঠিয়েছিলাম। এর ফলে ওরা আমার একজন লোককে খুব নির্মমভাবে হত্যা করে। জুনিয়র শেখকে বেশ চিন্তিত দেখালো। তিনি বললেন, তোমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে মামলা খুবই জটিল। কারণ আমার আন্ডারে যখন কেসটা ছিল তখন তারা খুব পাওয়ারফুল ছিল, আর তাহলে আমার মন বলছে এবার ওরা তাদের খুঁটি আরও মজবুত করে এসেছে। বেশ কঠিন পরিস্থিতি হবে। এই জন্যই বলেছিলাম আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমি কিভাবে সাহায্য করব আপনাকে? আমি চট্টগ্রাম থানার পুলিশ এখন। এখান থেকে আর আমি ঢাকার কেস নিয়ে তদন্ত করতে পারবো না, এটার পারমিশন আমার নেই। নিবদ্ধ কিছুই একটা ভাবলো, তৎপর বেশ ঠান্ডাভাবে বলে, যদি আপনি ঢাকা ট্রান্সফার হয়ে যান তবে কি পারবেন এই কেসটা নিজে দায়িত্ব নিতে? নিবদ্ধের প্রতিটি কথায় ক্ষণে ক্ষণে আচমকে জুনিয়র শেখ আশ্চর্য হয়ে বলে, কি বলছেন আপনি? আমি 5 বছর ধরে এত চেষ্টা করি যেটা পারলাম না, আর আপনি সেটা করে দেবেন? আপনি তো এখনও এমপিও হননি। তাহলে? বাঁকা হাসলো নিবদ্ধ, বলে, আমি করতে পারলেই তো হলো, তাই না? আপনি আমার কথা রাখবেন কি না সেটা বলেন, বাকিটা আমি বুঝে নেব। জুনিয়র শেখ নিবদ্ধর কথা শুনে বলে, হ্যাঁ, অবশ্যই করব। আপনি শুধু আমার ঢাকা ট্রান্সফারের ব্যবস্থা করুন। তবে তাই কথা রইল, আজ তাহলে আসি। ঢাকা ব্যাক করতে হবে আমাদের আবার। সে কি, এসেছেন কিছু খেলেনও না? আজ থেকে যান না এখানে? আপনি আমার বড় ভাইয়ের মতো, এভাবে বললে কথা ফেলতে পারবো না, কিন্তু আমি চাইলেও থাকতে পারছি না। সামনে ইলেকশন, অনেক কাজ, বোঝেনি তো। আসি তাহলে। জুনিয়র শেখ নিবদ্ধের এমন কথা শুনে আর কথা বাড়ালো না। নিবদ্ধ আর জয় বিদায় নিল জুনিয়র শেখের বাড়ি থেকে। তারপর গাড়িতে উঠে বসলো। এখন সোজা ঢাকা যাবে। মূলত চট্টগ্রামে এসে পৌঁছাতেই কাল নিবদ্ধ আর জয়। আর আজ এখানে এসে জুনিয়র শেখের বাড়িতে ঠিকানা জোগাড় করতে একটু সময় লেগেছে। জুনিয়র শেখ লোকটাকে বেশ ভালো মানুষ বলেই মনে হয়েছে নিবদ্ধের। ওর বাবার পরিচয় দেওয়ার পরেই লোকটা হয় হট্টগোল করে ওদের খাতির যত্নের কোনো ত্রুটি রাখেনি। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে রইল নিবদ্ধ। তা দেখে জয় বলে, বস খারাপ লাগছে আপনার?
নিবদ্ধ সেই অবস্থাতেই জবাব দেয়। হুম। তাহলে বস মন খারাপ? নিবদ্ধ চোখ খুলে বাইরে তাকালো, বাইরের প্রকৃতির দিকে দৃষ্টি স্থির করে উত্তর দিল। তোমার ভাবির কথা মনে পড়ছে জয়? 2 দিন ধরে তাকে দেখতে পাচ্ছি না আমি, বুকটা জ্বালাপোড়া করছে। হাসলো জয়। সে খুব ভালো করেই জানে তার বস শুদ্ধতাকে ঠিক কতটা ভালোবাসে। আলতো হেসে জয় বলে, টেনশন নেই বস, ঢাকায় ফিরেই তার সাথে দেখা করে নেবেন। নিবদ্ধ কিছু বলল না, মূলত তার কিছু বলতে ইচ্ছে করছে না। পকেট হতে ফোনটা বের করলো নিবদ্ধ। স্ক্রিনে শুধু তার ছবি দেওয়া, ওদের বাগদানের ছবি এটা। সে শুধু তার মুখশ্রীটা রাগে লাল হয়ে আছে। মূলত সে নিবদ্ধকে বিয়ে করবে না, সেখানে বাগদান কেন করবে? ঠিক এই কারণে সে রাগে লাল টমেটো হয়ে আছে। হাসলো নিবদ্ধ। মেয়েটার এই রাগী চেহারা দেখেই তো প্রেমে পড়েছিল নিবদ্ধ। রাগে রণচণ্ডী হয়ে ভার্সিটির এক ছেলেকে থাপ্পড় দিয়েছিল, আর সালাসি সূর্যের প্রখর রৌদ্রের কারণে মুখটাতে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। লাল 3 পিস পরিহিত শুদ্ধতাকে যেন অগ্নিরাজকন্যা রানী লাগছিল। রূপে যেন তেজ, তেমন রাগেও তেজ 16 আনা। নিবদ্ধ মুগ্ধ চোখে শুধু অনবরত শুদ্ধতাকে দেখছিল পুরোটা সময়। মোবাইলটা বুকে জড়িয়ে নিল নিবদ্ধ। কবে যেন মেয়েটাকে এইভাবে বুকে জড়িয়ে ধরবে পারবে নিবদ্ধ। শুধু সঠিক সময়ের প্রহর গুনছে নিবদ্ধ। নিবদ্ধ যখন নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ জয়ের চিৎকারে চমকে ওঠে নিবদ্ধ। জয় বলছে, জয়। বস, পিছের থেকে একটা ট্রাক আমাদের গাড়িকে ধাওয়া করছে বস। কথার পেছনে ফিরে তাকালো নিবদ্ধ। ঠিক তাই, একটা ধেয়ে আসছে ওদের গাড়ির দিকে। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে স্থির রাখলো নিবদ্ধ। ঠান্ডা গলায় বলে, নিজেকে স্থির রাখো জয়, রাস্তা ফাঁকা আছে, গাড়ির স্পিড বাড়াও যতটুকু পারো। জয় নিবদ্ধের কথা মতো গাড়ির স্পিড বাড়িয়ে দিল। নিবদ্ধ নিজের কোমরে গুজে রাখা রিভলভারটা বের করে জানালার কাচ নামিয়ে পেছনে আসা ট্রাকটার উদ্দেশ্যে গুলি ছুড়ল। গুলিটা গিয়ে লাগলো গাড়ির বাম পাশের প্রথম চাকাটায়। সাথে সাথে ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কিনারায় গিয়ে থেমে গেল। কিন্তু তারপরও থেমেনি। ট্রাকটার মধ্যে থেকে একটা লোক দ্রুততার সাথে গুলি ছুড়তে লাগলো নিবদ্ধের উদ্দেশ্যে। একটা গুলি গাড়ির পেছন কাছে ভেঙে একেবারে মাঝ বরাবর দিয়ে গেল। ভাগ্যিস নিবদ্ধ জয়কে ঝুঁকতে বলে, নিজেও ঝুঁকে গিয়েছিল। কিন্তু গুলিটা নিবদ্ধের বাহু ঘেঁষে যাওয়ায় বেশ আঘাত পায় নিবদ্ধ ওই বাহুতে। চেঁচিয়ে ওঠে জয়। নিবদ্ধ ওকে শান্ত হতে বলে গাড়ি চালাতে মনোযোগ দিতে বলল। জয় গাড়ি মাথা উঠিয়ে যেই না গাড়ির ড্রাইভে মনোযোগ দিল, ঠিক তখনই সামনের দিকে একটা ট্রাক এসে নিবদ্ধর গাড়ির সামনে দিয়ে থেকে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় নিবদ্ধদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে সজোরে বাড়ি খায়। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গাড়ি। গাড়ির মধ্যে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। সকাল থেকেই মনটা বেশ খারাপ শুদ্ধতার, সাথে মন খারাপের সানামেরও। 2 বান্ধবী আনমনা হয়ে গাছের নিচে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। শুদ্ধতা বারবার নিবদ্ধের নাম্বারটা বের করেও কল করতে পারছে না। লোকটাকে আজ অনেক মনে পড়ছে। আজ নিয়ে 3 দিন হলো লোকটাকে আশেপাশেও দেখছে না। ইদানিং যে নিজের সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না শুদ্ধতা। কেমন একটা দম বন্ধ করা অনুভূতি যেন চারদিক থেকে ঘিরে ধরেছে ওকে। যে অনুভূতি বেড়াজাল ছিঁড়ে শুদ্ধতা কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। বুকটা কেমন যেন ধরফর করছে শুদ্ধতার। দীর্ঘশ্বাস ফেলল শুদ্ধতা। ঘাড় ঘুরিয়ে সানামের দিকে তাকালো। এই মেয়েটা যে আবার কি হয়েছে বুঝতেও পারছে না। কই শুদ্ধতাকে একটু সান্ত্বনা দিবে, তা না করে এই ছেলেটাকে কেমন থম মেরে বসে আছে। শুদ্ধতা এইবার নিজেই বলে, কি রে, তোর আবার কি হয়েছে? শুদ্ধতার কথায় হকচকিয়ে ওঠে সানাম। এতক্ষণ নিজের খেয়ালে বিভোর ছিল সে, কিন্তু আকস্মিক শুদ্ধতার এইভাবে ডাকায় বেশ ঘাবড়ে গিয়েছে ও। সানাম বলে ওঠে, কি হবে? কিছুই না, তুই বল, তোর কি হয়েছে? আমার থেকে কি লুকাচ্ছিস? তুই জানিস না আমরা একে অপরের কাছে থেকে কিছু লুকাই না? কারণটা জলদি বল সানাম। সানাম হতাশার শ্বাস ফেলল। সে বেশ বুঝতে পারছে শুদ্ধতাকে এখন।
ওর মনের কথা না বলা ছাড়া উপায় নেই। সানাম বলতে লাগলো, কাল যখন তোকে প্রফেসরের রুমে ডেকেছিলাম, আমি তোর জন্য বাহিরে অপেক্ষা করছিলাম, ঠিক তখনই তোর দেবর মানে ঐক্য ভাইয়া বলতে গিয়ে থেমে গেল সানাম। মনের ভিতরে যে কিছু একটা কামড়ে ধরে ওকে ঐক্যকে ভাই ডাকতে গেলে সানাম জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, উনি আমাকে সেখানে প্রপোজ করেন। শুদ্ধতা? হ্যাঁ, তো করতেই পারে। তুই যথেষ্ট সুন্দরী, এতে এমন মুখ লটকে রাখার কি হলো? তুই কি বলেছিস সেটা বল। আনসার হ্যাঁ বলতেই হবে তোকে, কারণ ওই ভাইয়া খুব ভালো একজন ছেলে। সানাম অবাক দৃষ্টিতে তাকালো শুদ্ধতার এমন কথা শুনে। ও ভাবতেও পারেনি শুদ্ধতার এমন সহজভাবে ব্যাপারটা নিয়ে নিবে। হাঁ করে সানাম তাকিয়ে আছে শুদ্ধতার দিকে। শুদ্ধতা সানামকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো? এভাবে তাকানো কি হয়েছে? তুই এসব কি বলছিস শুদ্ধতা? সানামের কণ্ঠ বিস্ময় ভর করলো। যা বলছি ঠিক বলছি। তুই কি আনসার দিয়েছিস সেটা বল, হ্যাঁ নাকি না? সানাম মুখ লটকিয়ে বলে, আমি কিচ্ছু বলিনি। ওনার মুখে ভালোবাসি শুনে আমার কি জানি হয়েছিল, কান্না এসে পড়েছিল আমার। তাই আমি সেখান থেকে দৌড়ে চলে যাই আর সোজা বাড়িতে চলে আসি। শুদ্ধতা রেগে মেগে বলল, শালি ফকিরনি, এই জন্যই তো তোকে আমি পুরো ভার্সিটি খুঁজে পাইনি। আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। ফোনটাও বন্ধ করে রেখেছিলি। কতবার যে আমি ফোন দিয়েছি তোকে, তোকে খুঁজতে গিয়ে আবার বিশাল এক তথ্য জোগাড় করে নিয়েছি। শুদ্ধতার শেষের কথা সানাম ভ্রু কুঁচকে তাকালো, বলল, তথ্য মানে কিসের তথ্য? শুদ্ধতা নিজের ফোন বের করলো, তারপর আশেপাশে তাকালো কেউ আছে কি না। সব ঠিকঠাক দেখে সানামকে সেই দিনের করা ভিডিওগুলো দেখালো। সব দেখে সানামের মুখে হাত দিয়ে থ মেরে বসে কাঁপা কাঁপা গলায় বলে, আমাদের ভার্সিটিতে এসব হয়? মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার স্যাপার রে শুদ্ধতা। শুদ্ধতা গম্ভীর কণ্ঠে শুধালো, এটাই তো আমার মক্ষম সুযোগ ওই জানোয়ারকে শাস্তি দেওয়ার। আমার বুবু আত্মহত্যা করায় বেঁচে যায় কুত্তাটাই। মাত্র 1 বছর জেল খেটেছে। একবার বাঁচলে কি হবে? যে করেই হোক আমি ওকে সর্বোচ্চ শাস্তি দেব। কিন্তু আমাকে আরও প্রমাণ জোগাড় করতে হবে। এই একটা ভিডিওর ওপর ওর শাস্তি হবে হয়তো কয়েক বছরের জেল, কিন্তু আমি চাই ও সারা জীবন জেলে পচে মরে। আমার তো নিজের হাতে ওকে খুন করতে ইচ্ছে করছে, কিন্তু আমার হাত বাঁধা। চাইলেও আমি সেটা করতে পারবো না। সানাম শুদ্ধতার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না দোস্ত, আমিও তোর সাথে আছি। তাসনিম আপুর সাথে অন্যায়ের যথাযথ বিচার আমরা পাবই, দেখিস। তোরটা বল এবার, কি সিদ্ধান্ত নিলি? আমার যা হবি ব্যাপারটা কিন্তু সেই হবে। আমরা 2 বান্ধবী তাদের 2 ভাইকে জ্বালিয়ে মারবো। সানাম একের পর এক ঝটকা যেন নিতে পারছে না বলে, শুদ্ধতা, তোরা কি হয়েছে বলবি? আমাকে কিছুক্ষণ পর পরই যে শক দিচ্ছিস, আমি মরেই যাবো রে বোন। তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তুই কি বলছিস এসব? আমি ঠিকই বলেছি। এই যে তোর কথার মাধ্যমে আমি স্পষ্ট বুঝতে পেরেছি তুই নির্বুদ্ধ ভাইয়াকে বিয়ে করার জন্য রাজি। সত্যি কি এমন? আমাকে প্লিজ তোর মনের কথাটা জানা। শুদ্ধতা দৃষ্টি নত করলো, তৎপর বেশ শান্ত সুরে নিজের মনের কথাটা ব্যক্ত করলো। হ্যাঁ, আমি রাজি ওনাকে বিয়ে করতে। এটা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। আজ না হোক কাল আমাকে বিয়ে করতেই হবে। যদি ওনাকেও না করি, অন্য একজনকে করতে হবে। তাহলে ওনাকে বিয়ে করি। তাছাড়া তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ আদর করে। সেটা অন্য কেউ আর করতে পারবে কি না আমি জানি না। সানাম এক লাফে শুদ্ধতাকে এক লাফে জড়িয়ে ধরলো, অত্যন্ত খুশি মনে বলল, আমি অনেক হ্যাপি তোর জন্য। ফাইনালি ইয়ার তুই রাজি হলি। বিশ্বাস কর নির্বদ্ধ ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে। তুই তোর সিদ্ধান্তে কোনোদিন পস্তাবি না, বিলিভ মি। সানাম শুদ্ধতাকে ছেড়ে দিতে শুদ্ধতা উঠে দাঁড়ালো। সানামের হাত ধরে টেনে ওকে উঠিয়ে বলে, চল আমার সাথে। আরে কোথায় যাব? আহা চল না, আমরা এখন ঐক্য ভাইয়ার কাছে যাব। তুই ভাইয়াকে তোর অ্যান্সার হ্যাঁ বলবি। সানাম ঘাবড়ে গেল বেশ। কি বলছিস এসব? আমি পারবো না। শুদ্ধতা বলে,
আগে এটা বল, তুই কি ঐক্য ভাইয়াকে নিয়ে কিছু ফিল করিস না? যদি উত্তর না হয় আমি জোর করব না তোকে। সানাম হকচকিত নীরবতা পালন করলো, তৎপর ছোট্ট আওয়াজে বলে, হ্যাঁ, ওনাকে দেখলে আমার মনের ভিতর কিছু একটা ফিল হয়। সে আশেপাশে থাকলে আমার ভালো লাগে। শুদ্ধতা হেসে বলে। তাহলে চল, দেরি কিসের? সানামকে আর কিছু বলতে না দিয়ে শুদ্ধতা সানামকে টানতে টানতে ঐক্যর কাছে নিয়ে গেল। ঐক্য তখন শহীন মিনাকে একা বসেছিল, শুদ্ধতাকে দেখে দাঁড়িয়ে গেল। আরে ভাবি আপনি? হুম। কিছু দরকার ছিল ভাবি? দরকার আমার না, আপনার ভাইয়া। আপনি নাকি আমার বান্ধবীকে ভালোবাসেন, তাকে নাকি প্রপোজ করেছিলেন। ঐক্য বেশ ঘাবড়ে গেল। শুদ্ধতা কোথায়? ও বেশ ভালোভাবেই জানে এই ভাবি এসব একদমই পছন্দ করে না। এতদিন অন্যদের শুদ্ধতাকে চর মারতে দেখেছিল, আজ কি তবে ও নিজের সেই চরে ভাগিদার হবে? ঐক্য অসহায় চোখে সানামের দিকে তাকালো। সানাম যে শুদ্ধতাকে এইভাবে সবটা বলে দিবে ভাবতে পারেনি ঐক্য। ঐক্যকে এইভাবে ঘাবড়াতে দেখে শুদ্ধতা হেসে বলে, রিল্যাক্স দে পড়ছি, আমার বান্ধবী আপনাকে লাইক করে, তাই তো টানতে টানতে এখানে নিয়ে আসলাম। আপনি যে আমার বান্ধবীকে ভালোবাসেন সেটা আমাকে বললেই তো হতো, তাই না? সানাম লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। ঐক্য হেসে দিল শুদ্ধতার কথা শুনে, মাথার পিছনে হাত দিয়ে মাথা চুলকাতে লাগলো। ঠিক এমন সময় ঐক্যর ফোন সশব্দ আওয়াজ করে তুলে ওঠে। ঐক্য নাম্বার চিনতে না পারলেও তবে ফোনটা রিসিভ করে কানে লাগালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? অপর পাশ থেকে একে একে আস্তে আস্তে যা বলল সবটা শুনে ঐক্য হতভম্ব হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলে, হোয়াট? কি বলছেন এসব? আমি এক্ষুনি আসছি। ঐক্যর ফোন কাটতেই শুদ্ধতা অস্থিরতায় নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিন্তু ঐক্য যা বলল তার জন্য মোটেও তৈরি ছিল না শুদ্ধতা। নিবদ্ধ ভাইয়া আর জয় অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। নিঃশব্দ কক্ষ, শুধু শুভ্র চাদরে নিমজ্জিত বিছানায় শুয়ে আছে নিবদ্ধ। গায়ে তার শুভ্র রাঙা কম্বল। পিট পিট করে চোখ মেলে তাকালো প্রসারিত চালাচ্ছে সে, কিন্তু চোখের পাতা এতটাই ভারী লাগছে যে চোখ দুটো মেলে তাকানোর ভীষণ কষ্ট হচ্ছে ওর। সারা শরীর তীব্র যন্ত্রণা অনুভব করছে সে, তাও অনেক কষ্টে চোখ মেলে তাকানো নিবদ্ধ। ঝাপসা দৃষ্টিজোড়া স্পষ্ট হয়ে আসতে সম্মুখে নিজের হৃদয় রানীর কোমল মুখশ্রী দৃশ্যমান হতেই মনটা ভালো লাগা ছুঁয়ে গেল। এতক্ষণের যন্ত্রণাগুলোই যে এক নিমেষে কোথায় যেন নিমিষে ভ্যানিশ হয়ে গেল। ব্যথাতুল মুখশ্রীতে হাসলো নিবদ্ধ, তা দেখে শুদ্ধতা বলে, হাসছেন কেন আপনি? সবাইকে এইভাবে দুশ্চিন্তায় ফেলে এখন আপনি হাসছেন? খারাপ লোক একটা। নিবদ্ধের ঠোঁট জোড়া আরো প্রসারিত হলো, আসন্ন কণ্ঠে বলল, আপনি কি আমার জন্য চিন্তা করছেন শুদ্ধতা? শুদ্ধতা কি বলবে ভেবে পেল না, তাই প্রসঙ্গ পাল্টাতে বলে, এখন কেমন লাগছে আপনার? কথা ঘোরাচ্ছেন? তবে আপনাকে দেখে আমার ব্যথাগুলো কেমন জানি হাওয়ায় উড়ে গিয়েছে। নিবদ্ধ এমন কথায় শুদ্ধতা কপট রাগ দেখিয়ে বলে, একদম কোনো যুক্তি ছাড়া কথা বলবেন না। জানেন আজ পুরো 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। বলতে বলতে শুদ্ধতার চোখ জোড়া টলমল করে উঠল। এখানে এসে যখন নিবদ্ধ সারা শরীরে ব্যান্ডেজ অস্তিত্ব দেখে শুদ্ধতার কেমন লাগছিল তা ও নিজেও হয়তো বিস্মৃত করতে পারবে না। শুধু অপেক্ষার প্রহর গুণ ছিল লোকটা কখন চোখ মেলে তাকাবে। শুদ্ধতার লাল হয়ে যাওয়া টলটলে চোখ দেখে নিবদ্ধর মনটা যেন আজ আনন্দে নেচে উঠল। নিষ্প্রভাব কণ্ঠে বলল, আপনি আমার জন্য কাঁদছেন শুদ্ধতা? শুদ্ধতার ভরকানো থমকানো এলোমেলো হাত দিয়ে চোখ জোড়া দু হাতে সাহায্য টলে নিল। ঠোঁট উল্টিয়ে বলে, আপনি কী সব বলছেন? আমি খামোকা কাঁদবো কেন? লুকাচ্ছেন কেন শুদ্ধতা? আমি দেখেছি তো। নিবদ্ধর কণ্ঠে হালকা তেজের আভাব দেখে গেল। শুদ্ধতা নিজেই অবাক, ও আজ এত কান্না পাচ্ছে কেন? এখানে আসার পর থেকে ঠেলে ঠুলে কান্না আসছে শুদ্ধতার। শুদ্ধতা তো এত নরম হৃদয়ের ছিল না। ও তো কবে ঠিকভাবে কেঁদেছে তাও মনে নেই। শুধু তার ভাবনার মাঝে নিবদ্ধর কণ্ঠ পাওয়া গেল, কান্নামাখা মুখশ্রীতে আপনাকে অনেক ভালো লাগে শুদ্ধতা।
শুদ্ধতা স্ত্রীর দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। নিবদ্ধ ফের বলল, আপনাকে আমি আবার কাঁদাবো শুদ্ধতা। আপনি কাঁদলে আপনাকে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি আমি। দেখুন, আপনাকে দেখে আমার বুক কাঁপছে শুদ্ধতা। শুদ্ধতা ঠান্ডা কণ্ঠে বলে। কেন? আগে ভালো লাগতো না বুঝি? নিবদ্ধ সাথে সাথে বলে, আরে ভালো লাগবে না কেন? আপনার রাগী চেহারাটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি তো আপনার সেই রাগে রক্তিম বর্ণ ধারণ করা মুখোশটি দেখে প্রেমে পড়েছিলাম। তবে আপনাকে কাঁদতে দেখিনি কোনো দিন। আজ প্রথমবার দেখলাম তো, আমার ভালো লেগেছে। তাই সুযোগ পেলে আমি আপনাকে আবার কাঁদাবো। নিবদ্ধর এই সব কথা শুনে হাসি পাচ্ছে এখন শুদ্ধতার, তাও হাসলো না। নিবদ্ধ আবার কিছু বলবে, তখনই দরজার করাঘাত হয়। শুদ্ধতা অনুমতি দিতেই দরজা ঠেলে প্রবেশ করে ঐক্য। ঐক্য নিবদ্ধকে সজাগ দেখে এক দৌড়ে ভাইয়ের কাছে চলে আসে। অস্থির কণ্ঠে বলে। ভাই তুই ঠিক আছিস? নিবদ্ধ হালকা হেসে বলে, হ্যাঁ ঠিক আছে আমি। কোথাও কি ব্যথা হচ্ছে? ডাক্তার ডাকবো? না, ব্যথা নেই। মিথ্যে বলছেন কেন? শুদ্ধতার এমন কথায় নিবদ্ধ ভ্রু উঁচিয়ে বলে, মিথ্যে বললাম কোথায়? এই যে বলছেন ব্যথা করছে না, তো তো কি ব্যথা করবে না কিভাবে? আপনার কপাল কেটে গিয়েছে, সেখানে 3টে স্টিচ লেগেছে, বা হাতের কনুইতে 2টা, পেটের কাছে 5টা, ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে, তাও কিভাবে বলছেন ব্যথা লাগছে না আপনার? নিবদ্ধ শুদ্ধতার কথায় কপাল কুঁচকালো। এত ব্যথা পেয়েছে সে। শুদ্ধতা বলাতে যেন ব্যথাগুলো অস্থির ঠেলে পেচ্ছে। বাম পাটা হালকা নাড়াতে চেষ্টা করলো, কিন্তু হলো না। সেখানে বিশাল বড় ব্যান্ডেজ করা। ঐক্য বলে, কি করছিস ভাইয়া? পা নাড়াচ্ছিস কেন? না, দেখেছিলাম। এর মাঝে আকস্মিক জয়ের কথা মনে হতেই নিবদ্ধ অস্থির গলায় বলে। জয় কোথায় ঐকা? ও ঠিক আছে? ঐক্য জবাব দেয়, হ্যাঁ ভাই, চিন্তা করিস না, জয় ঠিক আছে। ও মাথায় আঘাত পেয়েছে আর বাম হাতে ফ্র্যাকচার হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবদ্ধ। শুধু তার দিকে তাকালো একবার, তারপর বলে, আমাদের রিলিজের ব্যবস্থা করো ঐকা। ঐক্য অবাক হলো। বেশ বলে। রিলিজ মানে? কি বলছিস এইসব? তুই এখনো অসুস্থ। এইটুকুতে কিছু হবে না। তোর ভাবিকে নিয়ে আমি এখানে আর কোনো দিনই থাকতে চাই না। দরকার হলে ঢাকা ব্যাক করে আবার হাসপাতালে ভর্তি হব। তার তীক্ষ্ণ কণ্ঠে বলে, তো আপনি বলতে চাচ্ছেন আমি এখানে থাকলে আপনার সমস্যা হবে? আমি কখন সেটা বললাম? মাত্রই তো বললেন। নিবদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আমি সেটা বোঝাইনি আপনাকে শুদ্ধতা। আমি বোঝাতে চেয়েছি এইভাবে অপরিচিত একটা জায়গায় আবার হাসপাতালে আপনি থাকবেন, সেটা আমার ভালো লাগবে না। তো আপনি এখানে একা একটা মেয়ে, আমি আপনাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। ঢাকা ব্যাক করে হাসপাতালে আমাকে ভর্তি করিয়ে দিয়ে তারপর যত ইচ্ছা আমার সাথে আমার পাশে থাকিয়েন, আমি কোনো মানা করব না। শুদ্ধতা মনে মনে নিবদ্ধর কথায় খুশি হলেও সেটা প্রকাশ করলো না। নিবদ্ধকে ভেঙচি কেটে বলে, আমার ঠেকা পড়েছে আপনার সাথে হাসপাতালে দিন কাটানোর। হাসলো নিবদ্ধ শুদ্ধতার কথায়, তবে কিছু বলল না। ঐক্যকে উদ্দেশ্য করে বলে, যা বললাম তা কর গিয়ে, জলদি যা। ঐক্য হতাশার নিঃশ্বাস ফেলল। সে জানে তার ভাই যা বলে তা 1000বার বললেও ফেরানো যায় না, তাই অগ্রত্ব চুপচাপ মেনে নিল। ঐক্য যেতে নিবে, শুদ্ধতা ওকে ঠেলে উঠল। ঐক্য ভাইয়া শোনেন, হ্যাঁ ভাবি। যাওয়ার আগে আপনার ভাইয়ের জন্য খাবার পাঠিয়েন। আচ্ছা ভাবি। ফ্রুটস হলে ভালো হয়, এমনিতেই ওনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। ঐক্য বিনা বাক্যে সব মেনে নিয়ে চলে গেল। ঐক্য যেতেই নিবদ্ধ বলে, আমাকে একটু উঠে বসতে সাহায্য করবেন শুদ্ধতা? শুদ্ধতার মাথা নাড়িয়ে সায় দিল। তারপর নিবদ্ধকে অনেক কষ্টে বেডের সাথে হেলান দিয়ে বসালো। হাঁপিয়ে উঠেছে শুদ্ধতা। এমন লম্বা চওড়া সুস্বাস্থ্যবান একটা ছেলেকে ও এক টান টেনে তোলা 4টিখানি কথা না। কোথায় দৈত্যদের মতো শরীরের অধিকারী নিবদ্ধ, আর কোথায় এই চিকন চাকন একটা মেয়ে। এমনিতেই শুদ্ধতা বেশ লম্বা, তাও নিবদ্ধর কাঁধ বরাবর পড়ে শুদ্ধতা। লোকটা বেশ লম্বা। শুদ্ধতা এক গ্লাস পানি খেতে নিল। নিবদ্ধ হেসে বলে, এইটুকুতে এই অবস্থা? শুদ্ধতা কড়া গলায় বলে, তো আমি কি আপনার মতো গন্ডা নাকি যে আমার এত এত শক্তি থাকবে? বিয়ের পর কিন্তু এই
গন্ডারের শরীরের ভার সকাল দুপুর রাত সহ্য করতে হবে, তখন কি করবেন? যা হয়ে গেল শুদ্ধতা, নিবদ্ধ যে ওকে সব কথা এত অপপটে বলে ফেলবে ভাবেনি শুদ্ধতা। অ্যাক্সিডেন্ট করার বোধ হয় লোকটার মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে এমন ঠোঁট কাটা স্বভাবে তো নিবদ্ধ না। অন্তত এই সাথে এমন সব কথা তো কোনোদিনই বলেনি নিবদ্ধ। তবে আজ কি হলো? গালগুলো লজ্জায় ভারী হয়ে আসলো, কান লাল হয়ে আসলো ভীষণ লজ্জায়। সেদিন মুগ্ধ চোখে তাকে নিবদ্ধ ঘোর লাগা কণ্ঠে বলল, লজ্জা পেলে আপনাকে আরও বেশি ভীষণ সুন্দর লাগে শুদ্ধতা। আপনি একটু চুপ থাকবেন? কি শুরু করলেন? লজ্জায় শুদ্ধতার গলা কেমন যেন কাঁপছে। নিবদ্ধ একটুও থামলো না, বরং তার কথামাত্রা আরো বেড়ে গেল। নিবদ্ধ অবিষ্ট কণ্ঠে বলল, গোটা আপনিটাই আমার কাছে ভীষণ সুন্দর শুদ্ধতা। আপনার নামের মতোই আপনি ভীষণ শুদ্ধতা। নিজের বিছানায় শুয়ে আছে নিবদ্ধ। আজ সকাল ওরা পৌঁছেছে বাসায়। আয়শা রহমান ছেলেকে এই অবস্থায় দেখে কেঁদে কেটে অস্থির। দুই ছেলে তার বিছানায় পড়া। ফারুক সাহেব গম্ভীর হয়ে আছেন, তিনি আপাতত কিছু বলেননি। রাশেদ সাহেব আর রিনা বেগম মানে শুদ্ধতার মা, তারাও এসেছেন নিবদ্ধকে দেখতে। ঈশার হলুন চেয়ারে হেলান দিয়ে নিবদ্ধর কাছে এসে বসে আছে। ওকে পাশে বসে আছে ঐক্য। ঈশানও খুব কেঁদেছে। সানামও এসেছে। শুদ্ধতা সানামের সাথে রুমের এক কোণায় দাঁড়িয়ে। সবাই নিবদ্ধের এই অবস্থা দেখে বিস্মিত। জয়কে তাদের বাড়ি পাঠানো হয়েছে, তার বাড়ির অবস্থাও না কি সেম। নিবদ্ধ সবার দিকে এক নজর তাকিয়ে পড়ল। আমি ঠিক আছি, সবাই চিন্তা করে বাদ দাও। আর মা, তুমি কান্না বন্ধ করো। আয়শা রহমান শাড়ির আঁচলে মুখ মুছে বললেন, হ্যাঁ, তোরা দুই ভাই হাত পা ভেঙে বিছানায় পড়ে আছিস, আর আমি তা দেখে না কেঁদে হাসবো, তাই না? রিনা বেগম তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করবেন না আপা, সব ঠিক হয়ে যাবে। আয়শা রহমান একবার তাকালেন শুদ্ধতার দিকে, তারপর শুদ্ধতাকে নিজের কাছে আসার জন্য ডাকলেন। শুদ্ধতা ধীর পায়ে এগিয়ে আসলো সেখানে। আয়শা রহমান শুদ্ধতার হাত ধরে তার কাছে বসালেন। নিবদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। ওর মা যে এখানে বসে এখন কিছু খিচুড়ি পাকাবে তা ভালোভাবেই জানে। আয়শা রহমান শুদ্ধতার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বললেন, তুমি আমার মেয়ে শুদ্ধতা। আমার কোনো মেয়ে নেই। তোমার সাথে নিবদ্ধর বিয়ে ঠিক হওয়ার পর আমি তোমাকে নিজের মেয়ে মনে করি। আমি নিজেকে তোমার মা মনে করি। আমি আমার মেয়ের মা। সেই মায়ের অধিকার থেকেই বলছি, তুমি আমার ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও মা। আমার কথাটা রাখো মা। আমি জানি তুমি এই বিয়েতে রাজি না, তবুও আমার কথাটা রাখো মা। শুদ্ধতা কি বলবে ভেবে পাচ্ছে না। এমন একটা সময়ে যে আয়শা রহমান এই সব কথা তুলে বসবেন ভাবেনি শুদ্ধতা। নিবদ্ধর দিকে চোখা তাকালেন শুদ্ধতা। লোকটাও ওর দিকে তাকিয়ে আছে। শুদ্ধতা জলদি চোখ সরিয়ে নিল। ওর হাতের ওপর রাখা আয়শা রহমানের হাতের ওপর আরেক হাত রাখলো। লম্বা শ্বাস টেনে বলতে লাগলো, আপনারা সবাই ভালোভাবেই জানেন আমি কেন বিয়ে করতে চাই না। এমনটা না যে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। আমি এই জীবনে আপনার ছেলেকে কেন কাউকে বিয়ে করতে রাজি ছিলাম না। বুবু মারা যাওয়ার পর থেকে আমার এসব প্রেম ভালোবাসা বিয়ে এসব থেকে মন উঠে গিয়েছিল। তবে আজ এই মুহূর্তে আমি আপনাদের আমার সিদ্ধান্ত জানালাম। আমি এই বিয়েতে রাজি। দুনিয়াতে বেঁচে থাকলে বিয়ে নামক বন্ধনে যে আমায় আবদ্ধ হতে হবে আমি জানি, না হলে যে এই সমাজে মেয়েদের বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। তাই বিয়ে যেহেতু করবই, আপনার ছেলেকেই করব। তবে হ্যাঁ, এটা সত্যি আমি আপনার ছেলেকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো কি না তাও জানি না। তবে এটা জানি আপনাদের মতো করে আমাকে আর কেউ ভালোবাসবে না। আমি এখনও আপনাদের ঘরের পুত্রবধূ হইনি, তাও আপনারা আমাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসেন। এই ভালোবাসাকে আমি পায়ে ঠেলে কিভাবে সরিয়ে নেই বলেন? আমি এতটাও নিষ্ঠুর না। আমি এই বিয়েতে রাজি আন্টি। নিবদ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে শুদ্ধতার দিকে। মেয়েটা এত স্পষ্টবাদী, শুদ্ধতাকে এই জন্যই এত ভালোবাসে নিবদ্ধ। নিবদ্ধ মনে মনে ভাবছে, বিয়েটা শুধু একবার হতে দাও, তোমার মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করেই তবে আমি ক্ষান্ত হব।
সবাই বেশ খুশি হলো শুদ্ধতার কথায়। আয়েশা রহমান খুশিতে কেঁদে দিলেন। শুদ্ধতার কপালে চুম্বন আদর স্নেহপূর্ণ স্পর্শ দিলেন। ফারুক আহসান শুদ্ধতার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। আয়েশা রহমান এইবার রাশেদ সাহেব আর রিনা বেগমের উদ্দেশ্যে বললেন, আপা ভাইজান যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। নির্দ্বিধায় বলতে পারেন। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আয়েশা রহমান যেন ভরসা পেলেন, তাই অকপটে নিজের মনের কথা সবার মাঝে ব্যক্ত করলেন। আমি শুদ্ধতা আর নিবদ্ধর বিয়েটা ঘরোয়াভাবে দিয়ে দিতে চাচ্ছি। কথা দিচ্ছি শুদ্ধতার পড়ালেখায় কোনো গাফিলতি আমি হতে দিব না। তার সম্পূর্ণ দায়ভার আমার। শুদ্ধতার পরীক্ষার পর না হয় রিসেপশনের পার্টি দিব আমরা। প্লিজ আপনারা আমার কথাটা ফেলবেন না। এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। ফারুক আহসান স্ত্রীর এমন কথায় বেশ অবাক হলেন। তিনি বললেন, কি বলছো আয়েশা, পাগল হয়েছো? এত তাড়াহুড়ো করার কি আছে? আপনি চুপ থাকেন। আমার মনের মধ্যে কি চলছে তা আপনি কোনোদিন বুঝতে পারবেন না। আমি যা করছি খুব ভেবেচিন্তেই করছি। রিনা বেগম স্বামীর দিকে তাকালেন। মূলত তিনি রাশেদ সাহেবের জবাবের জন্য অপেক্ষা করছেন। রাশেদ সাহেব হেসে মাথা নাড়ালেন। তা দেখে ওনার ঠোঁটেও হাসির রেখা দেখা দিল। রাশেদ সাহেব তো এইটাই চাইছিল, শুধু বিয়েতে একবার মত দেওয়া, আর তা তার মেয়ে দিয়ে দিয়েছে। এখন যত দ্রুত বিয়েটা দিয়ে দিতে পারবে তার জন্যই ভালো। না হলে কখন না জানি এই মেয়ে নিজের মত বদলে ফেলে। শুদ্ধতা অবশ্য এটা করবে না, তাও তো বলা যায় না। তাই তিনি বলে উঠলেন, ভাবি, আপনি যা চাইবেন তাই হবে। শুদ্রতা আর নিবন্ধের বিয়েটা আমরা ঘরোয়াভাবেই দিব, আমরা রাজি। ঈশান খুশি হয়ে হৈ হৈ করে উঠল। তার পায়ে এখনো ব্যথা না হলে সে এতক্ষণে সারা ঘরে খুশিতে নাচানাচি করত। শুদ্ধতা শুধু তাকিয়ে রয়েছে সবার দিকে। তার শুধু বিয়েতে একবার হ্যাঁ বলাতেই যে তারা সাথে সাথে বিয়ে দেওয়ার জন্য এইভাবে উঠে পড়ে লেগে যাবে ভাবেনি ও। তবে আর কিছু করার নেই। সবাই বেশ খুশি, আর সবার মুখের হাসি দেখে শুদ্ধতাও খুশি। একে একে সবাই চলে গেল রুম থেকে। বড়রা বিয়ের ব্যাপারে আরও কথাবার্তা বলবেন। ঈশানকে একজন সার্ভেন্টের রুমে দিয়ে আসলো। ঐক্য গেল সানামকে হোস্টেলে দিয়ে আসার জন্য। শুদ্ধতাও যেতে নিবে তার আগেই নিবদ্ধকে ডেকে উঠল। শুদ্ধতা, যাবেন না? একটু এদিকে আসুন। শুদ্ধতা আর যাওয়ার জন্য পা বাড়ালো না, উল্টো ঘুরে নিবদ্ধের বিছানার পাশে এসে দাঁড়ালো। নিবদ্ধ শুদ্ধতাকে চোখের ইশারা ওর পাশে বসার জন্য ইশারা দিল। শুদ্ধতা তাই করলো। নিবদ্ধ শুদ্ধতার চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি সমস্যা আপনার? ভ্রু কুঁচকে শুদ্ধতা বলল, আমার আবার কি হবে? একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। আমি জানি আপনি কিছু নিয়ে অনেক চিন্তিত, আর সেটা কি তা শুধু জানতে চাচ্ছি আমি। শুদ্ধতা অবাক হলো না একটুও। ও আগের থেকেই জানে এই লোকটার কাছ থেকে শুদ্ধতা কিছু লুকোতে পারে না। মুখে না বললেও কিভাবে যেন লোকটা শুদ্ধতার মনের অবস্থা অকপটে বুঝে ফেলে। এটা আজ নতুন নয়, বিগত 1 বছর ধরে এইটাই দেখে আসছে ও। তাই শুদ্ধতা আর মিথ্যা বলার ইচ্ছে পোষণ করলো না, সরাসরি সত্যিটা বলে দিল। 2 দিন আগে কিছু কারণে সানাম হোস্টেলে চলে গিয়েছিল, আর সেটা আমায় বলেনি। ওর ফোনটাও বন্ধ ছিল, তাই ওকে আমি ভার্সিটি সব জায়গায় খুঁজছিলাম। ওকে খুঁজতে খুঁজতে হঠাৎ ভার্সিটি পিছনে যেখানে ঝোপঝাড়ের মতো আছে সেখানে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজেও খুব আশ্চর্য হয়েছিলাম। ওখানে আমি 2টো মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছিলাম। পরে যখন ধ্যান দিয়ে সবটা শুনি তখন বুঝতে পারলাম মেয়ে দুটো ড্রাগ অ্যাডিক্টেড। টাকা না থাকায় তারা ড্রাগ কিনতে পারছিল না, আর তারা ড্রাগ না সেবন করতে পেরে কানাকাটি করছিল। আমি সাথে সাথে ভিডিও করে নিই সব। ওয়েট, আপনাকে দেখাচ্ছি ভিডিওটা। শুদ্ধতা নিবদ্ধের ভিডিওটা অন করে দেখলো। ভিডিওটা দেখতে দেখতে নিবদ্ধ চোয়াল শক্ত হয়ে আসলো। ভিডিওটা শেষ হতেই নিবদ্ধ বলল, আপনি নিজেও জানেন না শুদ্ধতা, আপনি আমার কাজটা কতটা সহজ করে দিলেন। মূলত আমি এই বিষয়ে তদন্ত করছিলাম। আমার কাছে এইসব বিষয়ে কমপ্লেন এসেছিল। আপনাদের ওখানে আমার লোকেদের তথ্য জোগাড় করতে পাঠিয়েছিলাম, আর ওই কুকুরের বাচ্চাগুলো হৃদয়কে হত্যা করে ফেলে। এইবার যাবে কোথায়? ধরা তো ওদের পড়তেই হবে। আপনি এই ভিডিওটা আমাকে সেন্ড করে দিয়েন শুদ্ধতা। এটা অনেক বড় একটা হাতিয়ার,
ক্রিমিনালদের কাছে পৌঁছানোর। শুদ্ধতা মনোযোগ দিয়ে শুনল সবটা, তারপর বলে উঠল, তবে আমি আপনাকে আরেকটা তথ্য দিতে পারি। কি তথ্য? ভিডিওতে থাকা লোকটাকে আমি চিনি। নিবদ্ধ ধীর কণ্ঠে। কে এই লোক শুদ্ধতা? শুদ্ধতার চোখ মুখ শক্ত হয়ে আসলো, চোয়ালো স্পষ্ট ঘৃণার ছাপ ভেসে উঠল, চোখ মুখে যেন প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। নিবদ্ধ শুদ্ধতার এত রাগ দেখে অবাক হলো। কে এই ভিডিওর লোক যার প্রতি শুদ্ধতার এত ঘৃণা? শুদ্ধতা নিবদ্ধকে আর অপেক্ষা করালো না, দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওর নাম জাহিদ, আমার বুবুর স্বামী। আর আরেকটা পরিচয়, আমার বুবুর হত্যাকারী। শান্ত চোখে তাকালো নিবদ্ধ শুদ্ধতার দিকে। এখন বুঝতে পারলো মেয়েটার এত রাগের কারণ, কেন এত ঘৃণা ছিল সেই দৃষ্টিতে। নিবদ্ধ আজ প্রথমবার শুদ্ধতার হাত স্পর্শ করলো, খুব নীরবভাবে আঁকড়ে ধরল শুদ্ধতার হাত। ধরাস করে উঠে শুদ্ধতার বুকের ভেতর কেঁপে উঠল শুদ্ধতা, তবুও নির্ঘৃণে তাকালো নিবদ্ধের দিকে। নিবদ্ধ শান্ত কণ্ঠে বলল, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আবার হত্যাকারী আর চরম শাস্তি দিব আমি। আমার কথাটা মিলিয়ে নিন। শুদ্ধতা ভরসা পেল ওই কথায়। নিবদ্ধ এক একটা বাক্য যেন ওকে বুঝিয়ে দিল লোকটা ওকে কতটা চায়, ওর ইচ্ছা স্বপ্নগুলোকে ঠিক কতটা প্রাধান্য দেয়। মনটা একটু নরম হচ্ছে কি, একটু কি ভালো লাগা তৈরি হলো বোধ হয়। সেই দিন সবাই অনেকক্ষণ নিবদ্ধ আর শুদ্ধতার বিয়ে নিয়ে আলোচনা করলো। নিবদ্ধের সুস্থ হতে সময় লাগবে 1 মাস, তাহলে 1 মাস পরেই ওদের বিয়েটা ঘরোয়াভাবে দিয়ে দেওয়া হবে। নিবদ্ধ তো ঠোঁট কাটা মতো বলেই দিয়েছে। সুস্থ হওয়ার কি দরকার? কবুল বলবো মুখ দিয়ে, সাইন করব ডান হাত দিয়ে, সেগুলো ভালোই আছে। বিয়েটা কাল করে নিলে হয় না? আপনি কি বলেন শুদ্ধতা? নিবদ্ধের এমন কথায় শুদ্ধতা চোখ রাঙানো দিয়েছিল, কিন্তু নিবদ্ধ থামার নাম নিলেই তো ওর এমন পাগলামোতে সকলে শুধু হাসছিল। সবাই তো জানে নিবদ্ধ শুদ্ধতা বলতে ঠিক কতটা পাগল। অবশেষে শুদ্ধতা যখন রাগ করে বলেছিল, আমি বিয়ে এক্সাম শেষ করেই করব, এই লোক এমন করলে, শুদ্ধতার এমন থ্রেট দেওয়াতে শান্ত হয়েছিল নিবদ্ধ। বাড়ি ফিরে সানামকে ফোন করে সব জানায় শুদ্ধতা। সানাম প্রচণ্ড খুশি হয় কথাটা শুনে। এইভাবে ভালো মন্দ মিলিয়ে কেটে যায় 1 মাস। নিবদ্ধ আর শুদ্ধতার বিয়ে নাকি আরও 4 দিন। এই 1 মাসে সানাম আর ঐক্যর প্রেমে জমে তিক্ষীর। তাদের সম্পর্কের কথা শুদ্ধতা নিজেই নিবদ্ধকে জানিয়ে দিয়েছিল। সব শুনে প্রচণ্ড খুশি হয় নিবদ্ধ। পারিবারিক সবাই রাজি হয়ে যায়। ঐক্য মাস্টার কমপ্লিট হলেই ওদেরও বিয়ে দিয়ে দেওয়া হবে। আপাতত সানামের ফ্যামিলির সাথে কথা বলে নেওয়া হয়েছে, তাদেরও কোনো সমস্যা নেই। নিবদ্ধ এখন পুরোপুরি সুস্থ, তবে পায়ে সামান্য খুব অল্প পরিমাণের এখনও মাঝে মাঝে ব্যথা হয়। তবে এতটুকু ব্যথায় নিবদ্ধ কিছু যায় আসে না। আজ নিবদ্ধ এসেছে শুদ্ধতাদের বাড়িতে। রাশেদ সাহেবের সাথে ওর জরুরি কথা আছে। শুদ্ধতা তো নিবদ্ধকে এই বাড়িতে দেখে চমকে উঠেছিল, কারণ নিবদ্ধ কোনোদিনই শুদ্ধতাদের বাড়িতে আসেনি। ওকে আসতে বললেও বলতো, যেখানে আপনার মেয়ে আমার পছন্দ করে না সেখানে আপনাদের বাড়ি গিয়ে কি করব। যেদিন আপনার মেয়ের মনে জায়গা করতে পারবো সেই দিন আপনাদের বাড়িতে আমি আপনি নিজের জায়গা খুঁজে নিব। রিনা বেগম তো হুঁশতল লাগিয়ে দিয়েছে নিবদ্ধকে দেখে। শুদ্ধতা বলছে এটা দিতে সেটা দিতে, নিবদ্ধ শুধু আলতো হাসছিল তাদের অবস্থা দেখে। নিবদ্ধ রাশেদ সাহেবের সাথে আলাদা কথা বলার জন্য বাগানে ঠিকঠাক চলে গেল। দুজন মুখোমুখি হয়ে বসলো। নিবদ্ধ নিজের আগে শুরু করলো, আপনার একটু হেল্প লাগতো আঙ্কেল। রাশেদ সাহেব শান্ত কণ্ঠে বললেন, হেল্প করব, তবে তার আগে বাবা ডাকতে হবে। আঙ্কেল কি? হাসলো নিবদ্ধ, বলল, সেটা না হয় বিয়ের পরেই রাখলাম, আপাতত 4 দিন সহ্য করে নিন। রাশেদ সাহেব বললেন, কিভাবে হেল্প করতে পারি নিবন্ধর? গম্ভীর হয়ে আসলো নিবদ্ধের মুখশ্রী বলে, আপনাকে একজন পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করতে হবে। রিজন দিবেন, আপনার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার লাগবে। কিন্তু কেন? কারণটা কি হঠাৎ যে? কারণ আছে আঙ্কেল, আপাতত সেটা আমি বলতে যাচ্ছি না। শুধু এতটুকু বুঝে নিন, আমি অনেক সিরিয়াস কেস নিয়ে তদন্ত করছি, আর তার জন্য আমার সেই পুলিশ অফিসারটিকে লাগবে।
আর কারণ যদি জানতেই চান আমি বলবো আপনি যথেষ্ট বুদ্ধিমান। আমার এতটুকু হিন্টস এই আপনি আমার কারণটা বুঝে নিতে পারবেন। আমি চলতে চাইছি না কারণ দেয়ালেরও কান আছে। নিবদ্ধ এমন সিরিয়াস কথা আর প্রশ্ন করার সাহস পেল না রাজেশ সাহেবকে, শুধু এতটুকুই বললে, পুলিশ অফিসারের নাম কি? জুনায়েদ শেখ, বর্তমানে চট্টগ্রাম ডিপার্টমেন্টের পুলিশ কর্মকর্তা তিনি। তাকে আপনার ঢাকা ট্রান্সফার করতে হবে। চলুন আঙ্কেল, ভিতরে যাওয়া যাক। আন্টি আর শুদ্ধতা অপেক্ষা করছে। নিবদ্ধের মুখে জুনিয়াত শেখের নাম শুনে বেশ অবাক হলেন রাশেদ সাহেব। নিবদ্ধ যে বিরাট বড় একটা খেলায় নেমেছে তা বেশ ভালোভাবে আজ করতে পারলেন তিনি। নিবদ্ধকে আজ পেয়ে যেন রিনা বেগম হাতে আকাশের চাঁদ পেয়েছে। বিয়ের আগে বিশাল বড় সড় জামাই আদরের ব্যবস্থা করেছেন তিনি। নিবদ্ধ খেতে খেতে হয়রান। শুদ্ধতা নিবদ্ধের অবস্থা দেখে হাসছে। নিবদ্ধ অসহায়ভাবে পাশে বসা শুদ্ধতার গা জ্বালানো হাসি দেখে করুণভাবে বলে, আন্টিকে থামতে বলেন শুদ্ধতা, আর তো খেতে পারছি না। খাইয়ে খাইয়ে আমাকে মেরে ফেললে আপনারই লস। বিয়ের আগেই বিধবা হয়ে যাবেন। শুদ্ধতা নিবদ্ধের মুখশ্রী দেখে বুঝলো আসলে নিবদ্ধ অনেক বেশি খেয়ে ফেলেছে। তাই ও নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা হয়েছে তো, আর কত? উনি আর খেতে পারছে না, থামো মা। রিনা বেগম নিবদ্ধের দিকে তাকালেন। নিবদ্ধ অসহায় চেহারা দেখে তিনি শান্ত হলেন। তৎপর নিবদ্ধ বাড়ি যাওয়ার জন্য বিদায় নিল সবার থেকে। সবাই থাকতে বলেছিল কিন্তু নিবদ্ধ শোনেনি কারো কথা। যাওয়ার আগে শুদ্ধতার কানে ফিসফিস করে বলে গিয়েছিল, আসছি 4 দিন পর, অপেক্ষা করবেন তো আমার জন্য বউ সেজে। শুদ্ধতার কোনো জবাব না পেয়ে আর কথা না বাড়িয়ে চলে গিয়েছিল নিবদ্ধ। রুমে এসে নিবদ্ধের কথার জবাব না দেওয়ায় প্রচণ্ড খারাপ লেগেছিল শুদ্ধতার। অনেক ভেবেচিন্তে নিবদ্ধ ছোট্ট একটা মেসেজ করে দেয় শুদ্ধতা। চলন্ত গাড়িতে বসে মেসেজটা পড়ে তৃপ্তির হাসি হেসেছিল নিবদ্ধ। অবশেষে বরফ তাহলে আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে, শুধু আর একটু প্রচেষ্টা। তারপর রানী তার রাজার কাছে। রানী আসলে তখন সে যাবে কোথায়? বাড়িতে আসতেই নিবদ্ধ মুখোমুখি হয় ঈশানের। ঈশান রাগী চোখে তাকিয়ে আছে দু কোমরে হাত দিয়ে। নিবদ্ধ ভ্রু কুঁচকে তাকালো ঈশানের দিকে, বলে, কি রে, তুই এমন করে আছিস কেন? ঈশান রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুমি ভাবি যে বাসায় গিয়েছিলে অথচ আমার নিয়ে নেওনি কেন? প্রশ্ন করলো নিবদ্ধ। তুই জানলি কিভাবে? আমি শুনেছি তো, মা তোমাদের সাথে লাউড স্পিকার দিয়ে কথা বলছিল। তখন সেই জিজ্ঞেস করছিল তুমি কোথায়। তুমি বললে তুমি ভাবিদের বাড়ি। এতে জেনেছি। এখন বলো আমায় নিলে না কেন? নিবদ্ধর গাঁটটা মারল ঈশানের মাথায়। তুই গিয়ে কি করতি? আর আমি কাজে গিয়েছিলাম। ঈশান ব্যথায় হালকা আওয়াজ করলো, মাথায় হাত ডলতে ডলতে কাঁদো গলায় বলল, তুমি আমায় মারলে কেন? তো তুই অহেতুক কেন জেরা করছিস? কোথায় জেরা করলাম? শুধু আমায় নিয়ে যাওনি কেন এটা বললাম। আমি আজ প্রথমবার গেলাম, তবে কাজে গিয়েছি। আর আমি অফিস থেকে সোজা ওদের বাড়িতে গিয়েছিলাম। আর তুই মাসে কয়েকবার যাস, হিসেব আছে? গিয়ে তো 2-3 দিন থেকেও আসিস। তখন আমি কিছু বলি? নিবদ্ধ আবারও গাঁটটা মারল ঈশানের মাথায়। তারপর নিজের রুমে চলে গেল। এদিকে ব্যথা পেয়ে ঈশান কান্না করে চেঁচামেচি করে বাড়ি ঘর মাথায় তুলে ফেলেছে। আয়শা রহমানের কাছে বিচার দিতে গিয়ে উল্টো নিজে মায়ের দৌড়ানি খেয়ে রুমে চলে এসেছে। সোজা ফোন লাগালো শুদ্ধতার কাছে। এখন সে তার ভাবির কাছে ভাইয়ের নামে বিচার দিবে। কেউ তাকে ভালোবাসে না শুদ্ধতা ছাড়া। বিড়বিড় করে কথাগুলো ফোনে বলতে লাগলো শুদ্ধতার কাছে। ঘরোয়াভাবেই নিবদ্ধ আর শ্রদ্ধতার বিয়ে সম্পূর্ণ হলো। দিন কবুল বলে একে অপরের হয়ে গেল তারা সারা জীবনের জন্য। পবিত্র সম্পর্কের বন্ধনে জড়িয়ে গেল তারা। বিদায়বেলা বুক ফেটে কান্না আসছিল শ্রদ্ধতার, তবে হাউমাউ করে কাঁদিনি, শুধু রক্তিম চোখে হতে অঝোর জল গড়িয়ে পড়ছিল। রাশেদ সাহেব আর রিনা বেগম তাদের একমাত্র রাজকন্যাকে বিদায় দিলেন অন্য অধীনে সারা জীবনের জন্য। মেয়েকে নিবদ্ধর হাতে তুলে দেওয়ার সময় সে কি কান্না তার! শ্রদ্ধতার বাবা আর মাকে জড়িয়ে ধরেছিল অনেকক্ষণ। অবশেষে বিদায় নিয়ে স্বামীর ঠিকানায় পাড়ি জমালো শ্রদ্ধতা। চোখ বন্ধ করে গাড়িতে বসে আছে ও। মাথাটা প্রচণ্ড ব্যথায় শ্রদ্ধতার চোখ কুঁচকিয়ে ফেলেছে একটু পর পর। নিবদ্ধ শ্রদ্ধতার এহেন মুখশ্রী দেখে বেশ চিন্তিত।
ডেকে যে কিছু জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। মেয়েটা যদি ঘুমিয়ে থাকে, অহেতুক ঘুম ভাঙালে যদি মেয়েটা রেগে যায়, এসব ভাবতে ভাবতে নিবদ্ধ আর শ্রদ্ধতাকে ডাকলো না। সমস্যা হলে বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসা করে নিবে। আধা ঘন্টা পর নিবদ্ধের গাড়ি বাড়ি এসে পৌঁছতেই নিবদ্ধ উপায় না পেয়ে শ্রদ্ধতাকে আলতো স্বরে ডেকে উঠল। শুদ্ধতা, উঠুন, আমরা এসে পড়েছি। এক ডাকে শ্রদ্ধতার ঘুম ভেঙে গেল। লাল চোখ ছোড়ায় ওই দৃষ্টি দেখে নিবদ্ধ ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? মাথা ব্যথা করছে? শ্রদ্ধতা জানেন নিবদ্ধ ওর সব কিছু বলার আগেই বুঝে যায়, তাই আলতো করে মাথা দুলিয়ে বোঝালো হ্যাঁ করছে, ওর মাথা ব্যথা। নিবদ্ধ চট জলদি গাড়ি থেকে নেমে দাঁড়ালো, তারপর হাত বাড়িয়ে দিল শ্রদ্ধতার দিকে। শ্রদ্ধতা এক পলক নিবদ্ধের দিকে তাকিয়ে তারপর নিবদ্ধের হাত জোড়া ধরে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শ্রদ্ধতা অপর পাশে হাত এসে আঁকড়ে ধরল আর একটা হাত। শ্রদ্ধতা চমকে গিয়ে পাশে তাকিয়ে ঈশানকে দেখে মিষ্টি হাসলো। ছেলেটা একদম ভাবির পাগল। নিবদ্ধ ঈশানকে দেখে বলে, ওই, তুই এবার হাত ধরছিস কেন? ঈশান মুখ ভেঙচি মেরে বলে, তোমার কি, আমি বাবির হাত ধরেছি, তাই না ভাবি? শ্রদ্ধতা আলতো হাসলো। তৎপর সকল নিয়ম নীতি মেনে তাদের বাড়িতে প্রবেশ করানো হলো। শ্রদ্ধতা ক্লান্ত থাকায় খুব তাড়াতাড়ি ওকে রুমে দেওয়া হয়। রুমে এনে বসিয়ে দিয়ে সানাম চলে যায়। যেহেতু নিবদ্ধদের বাড়িতে আয়েশা রহমান ছাড়া কোনো মেয়ে নেই, তাই সানামকে পাঠানো হয়েছে সাথে। শ্রদ্ধতা চুপচাপ বসে রইল। বাহির থেকে একটু পরে সানাম, ঐক্য আর ঈশানের কণ্ঠ শোনা যাচ্ছে। মূলত ওরা টাকা চাইছে নিবদ্ধর থেকে। তবে বেশক্ষণ চাওয়া লাগলো না, কারণ নিবদ্ধ অল্পতেই টাকা দিয়ে দিয়েছে। দরজা খোলার আওয়াজে শ্রদ্ধতা নড়ে চড়ে বসলো। আজ কেমন যেন বুকটা ধড়ফড় করছে। অন্য সময় তো এমন লাগে না। কেমন যেন অস্থির লাগছে। ঘামছে শ্রদ্ধতা প্রচুর। নিবদ্ধ রুমে প্রবেশ করে পুরো রুমটার চোখ বোলালো। না, বেশ ভালোই সাজিয়েছে। বেলি আর গোলাপ, আরও নানান ফুলের বাহার চারদিকে। ফেরি লাইটও লাগিয়েছে, ফলে রুমটা আরও সুন্দর দেখাচ্ছে। নিবদ্ধ একবার চোখ রাখলো ফুলের বিছানার মধ্যখানে বসা শ্রদ্ধতার দিকে। নয়নজোড়া স্থির হয়ে আসলো নিবদ্ধের। অসহ্য ভালো লাগা বুকটার ব্যথা করে উঠল। চোখ জোড়া জ্বলছে। অতি খুশিতে কি এর পাথর মনটা এখন কাঁদতে চাইছে। শ্রদ্ধতাকে আজ নিজের স্ত্রী করে নিয়ে আসলো নিবদ্ধ। ওর এতদিনের ভালোবাসা আজ পূর্ণতা পেল। মেয়েটা আজ ওর অর্ধাঙ্গিনী ও জীবনসাথী। বউ সাজে যখন মেয়েটাকে প্রথম দেখলো, নিঃশ্বাসটাই বোধহয় আটকে যাচ্ছিল নিবদ্ধের। এত অমায়িক সুন্দর লাগছিল যে নিবদ্ধ চোখই সরাতে পারছিল না। এইদিকে শ্রদ্ধতা নিবদ্ধের কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও দরজার সম্মুখে তাকালো। নিবদ্ধকে ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। তবে এই নীরবতা নিজের আগেই ভাঙল। আসসালামু আলাইকুম। শ্রদ্ধতার মুখে সালাম শুনে হুঁশ ফিরে আসলো নিবদ্ধের। গলা খাকিয়ে দিয়ে জলদি সালামের জবাব দেয় নিবদ্ধ। তারপর ধীর পায়ে এগিয়ে যায় শ্রদ্ধতার দিকে। শ্রদ্ধতার পাশে বিছানায় বসতে শ্রদ্ধতার বুকটাকে কেউ যেন কামড়ে ধরে। নিবদ্ধ প্রশ্ন করল, মাথা ব্যথা কমেছে? শ্রদ্ধতা আলতো কণ্ঠে, হ্যাঁ মা, ঔষধ দিয়েছিল, সাথে কফিও দিয়েছিল, তাই কমেছে। ভালো। গরম লাগছে না? এই ভারী বেনারসি আর গহনা পরে আছেন। শ্রদ্ধতা নিজের দিকে একবার তাকিয়ে বলে, হ্যাঁ তা তো লাগছেই। যান, চেঞ্জ করে আসুন। শ্রদ্ধতার মাথা দুলিয়ে উঠে চলে যেতে নিলেও কি মনে করে যেন থেমে যায়। আবারও নিজের স্থানে বসে পড়ে। নিবদ্ধ দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি আমায় সাদা বেনারসি দিলেন যে বিয়েতে? নিবদ্ধ শ্রদ্ধতার প্রশ্নে হাসলো। সে জানতো শ্রদ্ধতা এই প্রশ্নটাই করবেই। নিবদ্ধ একবার আবিষ্ট কণ্ঠে বলল, আপনার নামের অর্থ কি জানেন? শুদ্ধতা। অর্থ নির্দোষ, শোধিত, পবিত্র, নির্ভুল। আর শুভ্র রং হলো পবিত্রতার প্রতীক।
ঠিক এই জন্যই আমি আপনাকে সাদা বেনারসি পরে দিয়েছি। শ্রদ্ধতা মুক্ত হয়ে শুনল নিবদ্ধের কথাগুলো। লোকটার প্রতিটি কথা শ্রদ্ধতা আঁচ করতে পারে শ্রদ্ধতাকে ঠিক কতটা ভালোবাসায় নিবদ্ধ। নিবদ্ধ আবারও বলল, যান, ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নিন। আর আজ আপনার উপর অনেক ধকল গিয়েছে। শ্রদ্ধতা বিছানা থেকে নেমে দাঁড়ালো, কিন্তু রুমের কোথাও জামা কাপড়ের ব্যাগটা দেখতে পেল না। অবাক হলো শ্রদ্ধতা। এদিকে শ্রদ্ধতাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে নিবদ্ধ বললে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? শ্রদ্ধতা ঘাড় ঘুরিয়ে তাকালো, বলল, আমার জামা কাপড় পাঠায়নি আম্মু? বেনারসি দেখছি না যে। না, পাঠাইনি, মূলত আমি মানা করেছি। শ্রদ্ধতা আশ্চর্য হয়ে বলে, কি বলেন? এমন করলেন কেন আপনি? এখন আমি কি পরবো? নিবদ্ধ হাসলো, চোখের ইশারায় আলমারি দেখিয়ে দিয়ে বলে, আপনি আগে আলমারিটা তো খুলে দেখবেন, সেখানে আপনার প্রয়োজনীয় সব আছে। আমি আপনাদের বিয়ের আগে আপনার জন্য সব কিনে রেখেছিলাম, এখন আপনার আমানত, আপনি বুঝে নিন। শ্রদ্ধতা হাঁ হয়ে নিবদ্ধের কথা শুনল। অবাকের চরম পর্যায়ে গিয়ে আলমারি খুলে ওর চোখ জোড়া শান্ত হয়ে আসলো। পুরো আলমারির অর্ধেকের বেশি ওর জন্য আনা জামা কাপড় দিয়ে ভর্তি। সবগুলো দেখে শ্রদ্ধতা শান্ত চোখে তাকালো নিবদ্ধের দিকে। লোকটা এখনও ওর দিকে হাসি মুখে তাকিয়ে। শ্রদ্ধতা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শাড়িটা পরে ওয়াশরুম দিয়ে দাঁড়িয়ে রইল। নিজের মনে অনেক কথা ভাবতে লাগলো। নিবদ্ধকে কি আজ স্বামীর অধিকার দিবে শ্রদ্ধতা? লোকটা অনেক ভালোবাসে তাকে, তা সে খুব ভালোভাবেই জানে শ্রদ্ধতা। তাই নিবদ্ধ যে ওকে জোর করবে না এটাও জানে সে। এইটুকু বিশ্বাস আছে নিবদ্ধর প্রতি শ্রদ্ধতার। শ্রদ্ধতা মনে মনে সিদ্ধান্ত নিল, যদি নিবদ্ধ একটু ইশারা করে যে আজও ও শ্রদ্ধতাকে নিজের করে চায়, তাহলে শ্রদ্ধতা মানা করবে না, কারণ নিবদ্ধ ওর স্বামী আর এটা তার অধিকার। মনে মনে নিজেকে শান্ত করে শ্রদ্ধতা বাহিরে আসলো। শ্রদ্ধতা বের হতেই মুখোমুখি হলো নিবদ্ধ। নিবদ্ধ বলল, যান, গিয়ে শুয়ে পড়ুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিবদ্ধ ওয়াশরুমে চলে যেতেই শ্রদ্ধতা বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। কেমন যেন অস্থির অস্থির লাগছে। চোখ বুজে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে লাগলো শ্রদ্ধতা। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নিবদ্ধ। বিছানা তাকাতেই ঘুমন্ত শ্রদ্ধতাকে দেখতে পেল নিবদ্ধ। তপ্ত শ্বাস ফেলল নিবদ্ধ। ঘরের আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে নিজেও অন্য পাশে শুয়ে পড়ল। নিবদ্ধ ঘুম আসছে না একটুও, বারবার ওপাশ এপাশ করছে, ভাবছে। মেয়েটা কি সত্যি ঘুমিয়ে গেল? ওকে আমি ভয় পাচ্ছে? ও তো জানে আমি ওর অনুমতি ছাড়া কিছু করব না, তাও কেন এমন করছে? আজ রাতটা তো আমরা গল্প করেই কাটিয়ে দিতে পারতাম। নিবদ্ধ এইবার সাহস জুগিয়ে আস্তে করে ডেকে উঠল, শুদ্ধতা, ঘুমিয়ে গিয়েছেন? শ্রদ্ধতা নিজেও ঘুম আসছিল না, চোখ বুঝেছিল, তাই নিবদ্ধর এক ডাকেই সাড়া দিল। নিবদ্ধর দিকে ঘুরে তাকালো। জি বলুন। আপনি ঘুমাননি কেন? জবাব দিল না। শ্রদ্ধতা চুপ করে রইল। কি বা জবাব দিবে? ওর অন্তর কাঁপছে। নিবদ্ধ কি বলবে তা নিয়ে ভেবে ভেবে অস্থির হচ্ছে ক্রমশ। আপনি কি আমায় ভয় পাচ্ছেন শুদ্ধতা? চট করে দৃষ্টি রাখলো নিবদ্ধের দিকে। শ্রদ্ধতা বলল, না তো, আপনি কি বলছেন? তাহলে এভাবে ঘুমের ভান ধরেছিলেন কেন? এমনিতেই কিছু তো করার নেই, তাই চোখ বুজে নিলাম। ঘুম এসে যাবে একটু পরে এটা ভেবে। নিবদ্ধ শ্রদ্ধতাকে ভালোভাবে দেখল, তৎপর মোহাচ্ছন্ন করে বলল, আপনি আজ থেকে শাড়ি পরবেন শুদ্ধতা, শাড়িতে আপনাকে ভীষণ সুন্দর লাগে। শ্রদ্ধতা কেমন কেঁপে উঠল, লজ্জা পেল বোধ হয়, তাই তো চোখ জোড়া নিচু হয়ে গেল। আবারও নিবদ্ধর কণ্ঠে শোনা গেল, আপনার কাছে একটা আবদার করবো শুদ্ধতা, একটা নিষিদ্ধ আবদার। রাগ করবেন আপনি? শুদ্ধতার বুকটা ধড়াস করে উঠল। নিষিদ্ধ আবেদন মানে? নিবদ্ধ কি আজকেই ওর সাথে স্বামীর অধিকার চাইবে?
শ্রদ্ধতার কি না চাইতেও সে ডাকে সাড়া দিতে হবে। ঠোঁট কামড়ে ধরল শ্রদ্ধতা। এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু শ্রদ্ধতার। জোরে জোরে শ্বাস ফেলে ভয়াত্মক চাহনি নিক্ষেপ করলো শ্রদ্ধতা। কাঁপা কাঁপা গলায় বলল, কি নিষিদ্ধ আপনার? আর রাগ কেন করব? আপনি কাঁদছেন কেন শুদ্ধতা? কাঁপছি না তো। তাহলে কি বলবো আমার আবদারটা? হ্যাঁ বলুন। শ্বাস চেপে রইল শ্রদ্ধতা। সে জানে নিবদ্ধ এটা করবে না, অন্তত আজ নয়। তবুও শ্রদ্ধতার অস্থির লাগছে, ভয় করছে নিবদ্ধের নরম গলা শুনে। আমি জানি আপনি রাগ করবেন, তাও বলবো। আমার শূন্য বুকটাই নিজেকে সমর্পণ করে পূর্ণ করে দিবেন। আমার বুকটার মাঝে আপনাকে নিয়ে নিজের বাহুডোরে লুকিয়ে রেখে প্রশান্তির একটা ঘুম দেওয়ার বড্ড ইচ্ছে আমার। পূরণ করবেন? আর কোনো চাওয়া নেই আমার আপনার কাছে। স্বামীর অধিকার খাটাবো না আপনার উপর। আপনার অনুভূতি ছাড়া কিচ্ছু করব না। শুধু আমার এইটুকু আবদার মেনে নিন না। শ্রদ্ধতা বাকরুদ্ধ, ভাষাহীন হয়ে গিয়েছে। মানুষটাকে নিয়ে শুধু শুধু এতক্ষণ উল্টোপাল্টা ভাবছিল। শ্রদ্ধতার ঠোঁটের কোণে আনমনে হাসি ফুটে উঠল। ধীরে ধীরে এগিয়ে গেল নিবদ্ধের দিকে। শ্রদ্ধতাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে প্রশান্তির হাসি হাসে নিবদ্ধ। দুই হাত মেলে দিল শ্রদ্ধতাকে তার মাঝে লুকিয়ে ফেলার জন্য। শ্রদ্ধতায় গিয়ে নিবদ্ধের বুকে মাথা রাখতেই শ্রদ্ধতার সারা শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠল। মনে হলো এই বুকটার তার জন্য সবচেয়ে প্রশান্তি আর নিরাপদ স্থান। বড্ড ভরসার স্থান এটা। অসহ্য সুখে আপনা আপনি চোখ বুজে এলো শ্রদ্ধতার। হঠাৎ অনুভব করলো নিবদ্ধ হৃদয়স্পন্দন খুব বেড়ে গিয়েছে। শ্রদ্ধতা মাথা তুলে আত্মকৃত দৃষ্টিতে তাকালো। আপনার হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে স্নিগ্ধ। কি হয়েছে আপনার? নিবদ্ধ চোখ বুঝেই রইল, তবে যা বলল তা শুনে কি বলবে ভেবে পেল না শ্রদ্ধতা। মুখ লুকিয়ে নিল নিবদ্ধের বুকে। এখনও নিবদ্ধ বলা কথাগুলো বারবার বাজছে। আপনি বুকে মাথা রাখতেই তো এমন হলো শুদ্ধতা। আপনাকে আমি অনেক ভালোবাসি শুদ্ধতা, অনেক ভালোবাসি। দেখতে দেখতে কেটে গেল 7টি দিন। এই 7 দিনে শ্রদ্ধতা যেন প্রতিটি ক্ষণে অনুভব করেছে নিবদ্ধের ওর প্রতি তীব্র ভালোবাসা। বুঝতে পেরেছে সবাই জাহির মানে ওর বুবুর স্বামীর মতো নয় হলে ওর বাবা মা আর ওর শ্বশুর শাশুড়ি এত বছর সংসার করতে পারত না। শ্রদ্ধতা যে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে নিবদ্ধের প্রতি। কিন্তু শ্রদ্ধতা অনেক অবাক হয়। কই বিয়ের আগে তো নিবদ্ধকে নিয়ে এতটা ভাবতো না ও, এতটা অস্থির হতো না ও হৃদয় নিবদ্ধের জন্য। তবে কি এইটাকেই বলে বিয়ে নামক পবিত্র বন্ধনের জোর? শ্রদ্ধতা নিজের পরিবর্তনগুলো দেখলে নিজেই ক্ষণে ক্ষণে অবাক হয়। শ্রদ্ধতার ভাবনার ফোড়ন কাটে নিবদ্ধের ডাকে। কোথায় হারিয়ে গেলেন শুদ্ধতা? ডাকছি তো আপনাই। শ্রদ্ধতা ধীরে এগিয়ে যায় নিবদ্ধের দিকে। শ্রদ্ধতা নিবদ্ধের কাছে আসতেই নিবদ্ধ হাতে তোয়ালে ধরিয়ে দেয়। শ্রদ্ধতা আলতো হাসে, তারপর নিবদ্ধের মাথা মুছে দিতে লাগে। শ্রদ্ধতা বলে ওঠে, এখন দেখছি একা একা কিছুই পারে না। আগে কিভাবে করতেন? নিবদ্ধ চোখ জোড়া বন্ধ সেইভাবেই উত্তর দেয়, আগে তো আপনি ছিলেন না শুদ্ধতা, এখন আপনি আছেন। মাথা মোছা শেষ করে শ্রদ্ধতা তোয়ালে বারান্দায় নেড়ে দিয়ে এসে বলে, আর কত আপনি ডাকবেন? মা বাবা কি বলবেন? বিয়ের পরও আপনি আমায় আপনি বলে সম্বোধন করছেন। নিবদ্ধ বিছানা গুছিয়ে রাখা পাঞ্জাবিটা নিয়ে পরিধান করতে করতে বলে, আগে এটা বলুন, আপনি ডাকলে কি আপনার ভালো লাগে না? শ্রদ্ধতা হকচকিয়ে গেলে এমন প্রশ্নে শ্রদ্ধতা কিভাবে কি বলবে? ও তো নিবদ্ধের মুখ থেকে তুই তো দূরে থাক, তুমি বলেও ওকে সম্বোধন করতে দেখেনি। সেখানে কিভাবে বলবে কোনটা বেশি ভালো লাগে, আপনি নাকি তুমি? শ্রদ্ধতাকে চুপ করে থাকতে দেখে নিবদ্ধ আবারও বলে, কি হলো, বলছেন না কেন? আমি কিভাবে বলবো? আপনি আমাকে আপনি ছাড়া কোনোদিনও তুমি করে রেখেছেন যে আমি বিবেচনা করব কোনটা বেশি ভালো লাগে? আচ্ছা, তাহলে আপনাই তুমি ডাকলে বলতে পারবেন? সেটা ভেবে দেখা যাবে। আচ্ছা।
নিবদ্ধ এক পা করে শ্রদ্ধতার কাছে এগিয়ে আসতে লাগলো। শ্রদ্ধতাও পিছতে পিছতে এক সময় দেয়ালে ঠেসে গেল। শ্রদ্ধতার শুকনো ঢোক গিলল। নিবদ্ধ অন্যরকম একটা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। নিবদ্ধর খুব কাছে আসলো শ্রদ্ধতার, তবে শ্রদ্ধতা গায়ে একটুও স্পর্শ করলো না। শ্রদ্ধতার মাথার ওপরে এক হাত রেখে মুখ নামিয়ে আনলো শ্রদ্ধতার কানের কাছে। শ্রদ্ধতার সাথে সাথে মুখ অন্যদিকে ফিরিয়ে চোখ বন্ধ করে নিল। নিবদ্ধ শ্রদ্ধতার কানে ফিস ফিস করে বলল, তোমাকে তুমি ডাকলাম, এখন তোমার অনুভূতি কি শুদ্ধতা? শুদ্ধতার নিঃশ্বাসটা বোধহয় আটকে গেল। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল অস্বাভাবিকভাবে। কারো কণ্ঠে তুমি ডাকটা শুনে এইভাবে হৃদয়টা কেঁপে ওঠে, জানতো না যদি না নিবদ্ধ ওকে তুমি ডাকতো। ঠোঁট কামড়ে হেসে সরে আসলো নিবদ্ধ। নিবদ্ধ সরতেই যেন দমটা ফিরে পেল শ্রদ্ধতা। লাজুক চোখে তাকালো। নিবদ্ধ শটাং হয়ে দাঁড়িয়ে বলে, একবার তুমি ডাকতেই এই অবস্থা আপনার, তাহলে সবসময় ডাকলে কি হবে? শ্রদ্ধতা আর চোখে তাকালো, তারপর আস্তে ধীরে বলল, তুমিই ডাকুন না, শুনতে ভালো লাগে। স্পষ্ট শুনল নিবদ্ধ শ্রদ্ধতার বলা কথাগুলো, তবু ওকে একটু জানানোর জন্য বলল। কি বললেন শুনলাম না। রাগ লাগলো শ্রদ্ধতার। লোকটার কথাটা শুনেছে, ও জানে এখন ওকে জ্বালানোর জন্য এমন করছে। অসহ্য লোক। শ্রদ্ধতা রেগে মেগে বলল, আপনি শুনেছেন আমি কি বলেছি, তাও এমন করছেন কেন? খারাপ লোক একটা। কথাই বলবো না আর আপনার সাথে, সরুন। শ্রদ্ধতার রুমের বাইরে চলে আসলো। পেছন থেকে নিবদ্ধ প্রাণ খোলা হাসির আওয়াজ শোনা গেল, সাথে কিছু বাক্য। তোমাকে আজ থেকে তুমির অত্যাচারে অতিষ্ঠ করে ছাড়বো শুদ্ধতা। কথাটা শুনেই মুচকি হাসলো শ্রদ্ধতা। তারপর রান্নাঘরে চলে গেল। আয়েশা রহমানের সাথে সকালের নাস্তার আয়োজন সব করেছিল শ্রদ্ধতা। এখন সব পরিবেশন করার পালা। সবাই খাবার টেবিলে আসলে নাস্তা দেয় শ্রদ্ধতা। তারপর নিবদ্ধর পাশে বসে পড়ল। এইদিকে নিবদ্ধ আজ শ্রদ্ধতাকে জ্বালিয়েই মারছে। শ্রদ্ধতা এটা দাও, ওটা দাও, এটা খাও, এইভাবে কেন খাচ্ছ? ভালোভাবে খাও। শ্রদ্ধতা শুধু কটমট দৃষ্টিতে তাকিয়েছিল, তবে লাভ ইউনিক কোনো। নিবদ্ধ থামেনি, তার তুমি অত্যাচার চালিয়ে গিয়েছে লাগাতার। নিবদ্ধ আর শুদ্ধতার এইসব কাণ্ড দেখে সবাই মিটমিট করে হাসছিল। লজ্জায় শুদ্ধতা ঠিকঠাক খেতেও পারেনি। মনে মনে নিবদ্ধকে প্রচুর বকাও দিয়েছে। খাবার পালা শেষ হলো। নিবদ্ধ শুদ্ধতাকে নিয়ে রওনা হয়। শুদ্ধতাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে ও চলে যায় ওর কাজে। বদ্ধ রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে জাহিদ। মুখ থেকে শুধু গোঙানির আওয়াজ বের হচ্ছে, কারণ তার মুখটাও বাঁধা। সামনে নিবদ্ধ হাতে চাকু নিয়ে বসে আছে। জাহিদের চোখে মুখে আতঙ্ক। নিবদ্ধ বাঁকা হাসলো ওর আতঙ্কিত চাহনি দেখে, তারপর বলে, কি ভয় পাচ্ছিস? একটু থেমে আবারও বলে, পুষ্প, ভুল হয়ে গেল। আপনি তো আমার ভাইরা, আপনাকে তো সম্মান দিয়ে কথা বলা দরকার। কি বলেন ভাইরা? জাহিদ শুধু ভয়ে কাঁপছে। তা বলেন কিভাবে আপনার সম্মান করতে পারি? এই চাকুটা কি ডিরেক্ট আপনার পেটে ঢুকিয়ে দিব, নাকি আপনার হাতের সব আঙুলগুলো আগে কাটবো? না আপনার তো আবার দেহের অনেক জ্বালা। এক কাজ করি, আপনার গোপনাঙ্গ কেটে দিই, এটাই পারফেক্ট। জাহিদের প্রাণপণে মাথায় এদিকে সেদিকে দুলাচ্ছে আর গোঙাচ্ছে। নিবদ্ধকে না বলার চেষ্টা করছে। নিবদ্ধ উঠে দাঁড়ালো। রাগে ওর চোয়াল শক্ত হয়ে আসলো। ধরাম করে জাহিদের বুকে লাথি দিয়ে ওকে নিচে ফেলে দিল। জাহিদ নিচে পড়ে কুকিয়ে উঠল। নিবদ্ধ জাহিদের মুখের কাছে বসে চাকুটা ওর সারা মুখে ঘোরাতে লাগলো। তাতে দাঁত চেপে বলল, তোকে সম্মান না দিয়ে রাস্তায় কুকুরদের সম্মান দেওয়া ভালো। তোকে তো মন চাচ্ছে এক্ষুনি মেরে ফেলি। এই চাকুটা সরাসরি তোর হৃৎপিণ্ড বরাবর ঠুকিয়ে দেওয়ার জন্য আমার হাতটা নিষ্পিস করছে, কিন্তু আমি করব না। কেন জানিস? কারণ তোকে লাস্ট একটা চান্স দিতে চাই। ভালোই বলে দে এসব ড্রাগস স্মাগলিং আর মেয়ে ও শিশু পাচার এসে পেছনের কার হাত আছে। বলে দিলে তোর শাস্তিটা একটু কমাতে পারি আমি। কি বলবি?
জাহিদ দ্রুত মাথা নাড়ালো, মানে সে রাজি, প্রাণ বাঁচাতে সে সব করতে রাজি। নিবদ্ধ দাঁড়িয়ে গেল, ওর লোকের একজনকে বলল জাহিদকে সোজা করে বসিয়ে দিতে। লোকটা তাই করলো। ওর মুখের বাঁধনটা খুলে দাও। জাহিদের মুখটা খুলে দেওয়া হলো। জাহিদ বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো হাঁ করে। তারপর ভাঙা গলায় একটু পানি চাইলো। নিবদ্ধ তাই দিতে বলল ওর লোককে। পানি পান করে জাহিদ শান্ত হয়ে নিবদ্ধকে বলে, শুরু কর, এভরি ডিটেলস চাই আমার। জাহিদ বলা শুরু করলো, ভাই আমি জানি না এসবের পেছনে আসলে কার হাত আছে। মিথ্যে বলছিস আবার? মোটার ভয় নেই তোর? জাহিদ কান্না করে দিল। না ভাই, আমি মিথ্যে বলছি না। আমাকে তো শুধু ড্রাগস আর স্মাগলিংয়ের কাজ দেওয়া হয়েছে, আর তা আমার কাছে পৌঁছে দেয় রকি। আপনি রকির সন্ধান করুন, ওই সব বলতে পারবে আসলে এর পিছনে কে জড়িত আছে। আমি আর বেশি কিছু জানি না। নিবদ্ধ বন্দুক তাক করলো জাহিদের দিকে। পুরো ডিটেলস দিতে বলেছি। জাহিদ ভয়ে সুরসুর করে সব বলে। মেয়ে পাচার কাছে মেয়েদের ঘাটতি পড়লে আমি তাদের মেয়ে জোগাড় করে দিই। যেই মেয়েরা ড্রাগস সেবন করে তাদের ড্রাগসের লোভ দেখিয়ে রকির কাছে হস্তান্তর করে দেই। আমি আর কিছু জানি না ভাই, সত্যি জানি না। নিবদ্ধ বন্দুক সরিয়ে নিল। জাহিদের গায়ে এখন একটা আঁচও আপাতত এখন করা যাবে না, কারণ এখন ওই রকির কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা জাহিদ। আর রকি যে ভীষণ চালাক হবে সেটাও আন্দাজ করতে পারছে নিবদ্ধ। জাহিদের গায়ে একটা মারের দাগ দেখলেও ওরা সন্দেহ করবে, আর তা নিবদ্ধ চায় না। নিজের পরিকল্পনাটা খুব স্মৃতিল পরিচালনা করে যেতে হবে। তার আগে জোনাইদ শেখের সাথে আর একবার কথা বলা দরকার ভাবলো নিবদ্ধ। নিবদ্ধের খোলা বুকে শুয়ে আছে শ্রদ্ধতা। প্রথম প্রথম বেশ লজ্জা পেত শ্রদ্ধতা, তবে এখন আর অতটা পায় না লজ্জা। এই কয়েকদিনে যেন লোকটার বুকে মাথা রেখে ঘুমানোর এক অভ্যেসে পরিণত হয়েছে। নিবদ্ধ কপালের ওপর হাত রেখে আরেক হাতে শ্রদ্ধতাকে জড়িয়ে ধরে আছে। শ্রদ্ধতা ভ্রু কুঁচকালো নিবদ্ধকে দেখে। লোকটা কী নিয়ে এত চিন্তা করছে যে ওর দিকে আজ ঠিকঠাকভাবে তাকাচ্ছেও না। অন্যদিন তো ওর সাথে কত শত গল্প করে। শ্রদ্ধতা একবার নিজেই জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? কে নিয়ে এত চিন্তা করছেন? চমকে উঠল নিবদ্ধ। কপাল হতে হাতটা সরিয়ে দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো শ্রদ্ধতার দিকে। শ্রদ্ধতা উদ্বিগ্ন চাহনি দেখে মৃদু হেসে বলে, কী নিয়ে চিন্তা করবো বলো? আমার চিন্তা ভাবনায় একটাই তো বিষয়, আর সেটা হলো তুমি। বিরক্ত হলো শ্রদ্ধতা। উফ, ছাড়ুন তো আপনার এসব আবেগী কথা। আসল বলে ভাবছেন আমার প্রশ্ন এড়িয়ে যাবেন? নিবদ্ধ শব্দ করে হেসে বলে, আচ্ছা তাই, কী কী প্রশ্ন তোমার? এই যে কি নিয়ে এত চিন্তা করছেন আপনি? নিবদ্ধ লম্বা শ্বাস টেনে নিল। এই মেয়েটা এমন তেরা যা একবার বলবে তাই করে ছাড়ে। জাহিদকে ধরেছি আমি। শান্তভাবেই জবাবটা নিল শ্রদ্ধতা। সে ভালোভাবেই জানতো আজ না হয় কাল এই কথাটা শুনবেও। শ্রদ্ধতা বলে, ভালো কথা তো, তাহলে এত টেনশন করছেন কেন? এইবার ওই কুকুরটার কাছ থেকে সব তথ্য বের করে মেইন কালপ্রিটকে ধরে ফেলবেন। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না কাজটার শুদ্ধতা। তাহলে জাহিদের কাছ থেকে যতটুকু জানলাম, জাহিদ আসল আসামিকে এখনও দেখেনি। ও আরেকজনের মাধ্যমে এইসব ড্রাগস এনে সাপ্লাই করত। তার নাম রকি। এই রকির সম্পর্কে আমিও শুনেছিলাম কিছু কথা। সে নাকি অনেক ভয়ানক সন্ত্রাস। ওদের লোকেদের আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আর যদি ওদের দলের একজনে ধরা পড়ে যায় তাহলে তারা আত্মহত্যা বেছে নেয়। ঠিক এই জন্য আজও কেউ সঠিক প্রমাণ এখনও পায়নি। আর রকিকে আমি পুলিশের সাহায্য করতে পারি, কিন্তু রকি নিজেকে জীবিত অবস্থায় ধরা দিবে না। ও নিজেও সুসাইড করে নেবে। আর ও এটা করুক আমি চাই না। এমন হলে আমরা মেন কালপিট পর্যন্ত পৌঁছাতে পারবো না। কিছু তো একটা করতে হবে এর জন্য, যাতে রকি আমাদের প্ল্যান সম্পর্কে একটুও না জানে।
আর এই রকির মাধ্যমেই যে আমরা আমাদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারবো তা 100% গ্যারান্টি। সব শুনে শ্রদ্ধতা নিজেও একটু চিন্তিত হয়ে বলল, রকি কি করে? নিবদ্ধ ঠান্ডা জবাব। রকি এই মেয়ে আর শিশু পাচারকারী লোকেদের মেয়ে জোগাড় করে দেয়। এই রকির অনেক বড় অবদান আছে এই ব্যবসায়। শ্রদ্ধতা সবটা ভালোভাবেই শুনে নিল, তারপর গভীরভাবে কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনি অনুমতি দিন বলবো। হালকা রাগ দেখিয়ে নিবদ্ধ বলে, তো আমার কাছে কিছু বলার জন্য তোমার আবার পারমিশন নেওয়া লাগে? কবে থেকে? একদিন বলেছি না, যা মনে আসবে অপঘটে সব আমায় বলে দিবে, কোনো দ্বিধা রাখবে না। আচ্ছা, আর এমন করব না, সরি। তো এবার বলো, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? অতঃপর শ্রদ্ধতা নিজের পরিকল্পনা সবটা জানালো নিবদ্ধকে। সবটা শুনে নিবদ্ধ অসম্ভবভাবে রেগে গেল। রাগে ওর সারা শরীর কাঁপছে। মেয়েটা পাগল নাকি? কিভাবে এ কথা বলতে পারলো ও? একটুও ভয় করলো না মেয়েটার? যে কার সামনে আর কাকে নিয়ে আসবো বলছে। রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না নিবদ্ধ। শ্রদ্ধতার কাঠখোট্টা গলায় বলে, এভাবে রাগ আর কি আছে, এটা অহেতুক রাগ বলে না। নিবদ্ধ রাগে প্রায় চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হলো এসব বলার? বুক কাঁপলো না একটু তোমার? শ্রদ্ধতার শক্ত কণ্ঠে, না, কাঁপেনি, একটুও কাঁপেনি। কেন কাঁপবে? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন আপনি, সেখানে যদি এই লড়াইয়ে সামান্য অংশীদারও আমি হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে হবে। আর আমার শরীরেও রাজনৈতিক নেতার রক্ত বইছে, ভুলে যাবেন না। রাজনীতি করি না তো কি হয়েছে? তেজ আর রাগ কিন্তু আমার কোনোটাই কম না আপনার থেকে, সেটা আপনি ভালোভাবেই জানেন। নিবদ্ধ দাঁতে দাঁত চিপে বলে, তোমার এসব আউল ফাউলস কথা আমি শুনছি না, বুঝেছো তুমি? শুনতে হবে, এটাই বেটার আইডিয়া। শুদ্ধতা, আমাকে রাগিও না। আপনি কেন জেদ করছেন? নিবদ্ধ রাগে কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা কেন বুঝতে চাইছে না কিছু। রাগে লাল চোখ জোড়া দিয়ে তাকালো শ্রদ্ধতার দিকে। তারপর শ্রদ্ধতাকে ওর বুক থেকে সরিয়ে বারান্দায় চলে গিয়ে উঠে দাঁড়ালো। শ্রদ্ধতা নিজেও রাগ লাগছে, তারপরও নিবদ্ধের অবস্থাটা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল। ও নিজেও বুকটা কেমন যেন জ্বলছে। ও যা ভাবছে তা আসলে অনেক বিপজ্জনক কাজ। কেটে গেল 1 ঘন্টা, কেউ কারো কাছে আসলো না। শ্রদ্ধতার বুকে চিনচিনে ব্যথা করছে। এই কয়দিনে বেশ বুঝতে পেরেছে নিবদ্ধ নামক মানুষটি ওর হৃদয়ে গেঁথে গিয়েছে। ওই মানুষটিকে ছাড়া এখন থাকার অসম্ভব। তবে কি লাভটাকে ভালোবেসে ফেলেছে ও, কিন্তু এত তাড়াতাড়ি কি করে কাউকে ভালোবাসতে পারে? এটা হয় কখনো? মনের ভেতর থেকে আওয়াজ আসলো, হয়তো এত তাড়াতাড়িও ভালোবাসা হয়। ক্ষণিকে দেখাতেও কাউকে ভালোবাসা যায়, আবার কাউকে না দেখেও শুধু অনুভব করে ভালোবাসা যায়। ভালোবাসা হচ্ছে মনের মিল, পছন্দের মিল, ভালো লাগার মিল। আর ভালোবাসার মধ্যে রয়েছে হাসি, কান্না, মায়া, মমতা, আবেগ, সুখ, আনন্দ। সব কিছুই মানুষের অতি আবেগ আপ্লুত হয়ে কারো প্রেমে পড়ে যায় নিজের ভালো লাগা থেকে। আর ভালোবাসা তখন সত্য হয় যখন দুটি মন একত্রিত হয়ে একসাথে বেঁধে যায়। তবে ভালোবাসা আরেক নাম বিশ্বাস। আর শ্রদ্ধতা বিশ্বাস করে লোকটাকে, খুবই বিশ্বাস করে। আলতো হাসলো শ্রদ্ধতা। কিভাবে যে লোকটা ওর মনে শক্ত খোলস ভেঙে ভেতরে প্রবেশ করে ফেললো বুঝতেই পারেনি। তপ্ত শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো শ্রদ্ধতা। পা বাড়ালো বারান্দার দিকে। নিবদ্ধ বারান্দায় রাখা চেয়ারে বসে আছে মাথা নিচু করে, হাত দুটো মুষ্টিবদ্ধ। ঠিক তখনই ঘাড়ের কারো নরম হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলল ও। সে জানে এই স্পর্শটা কার, তবুও তাকালো না। বড় অভিমান জমেছে মনে তার। নিবদ্ধর অবস্থা বুঝতে পেরে শ্রদ্ধতা বলে, তাকাবেন না আমার দিকে? কেন এসেছেন আপনি এখানে? নিবদ্ধ কঠোর কণ্ঠে প্রশ্ন। শ্রদ্ধতা হেসে বলে, বাহ, এত রাগ তুমি থেকে আপনি তো চলে গিয়েছে। আগে তো আপনিই ডাকতাম, তো এখন ডাকলে সমস্যা কি?
আগে তো বউও ছিলাম না, এখন বউ হয়েছি। বউ হয়েছে বলে কি যা বলবেন তাই শুনতে হবে? হবে। নিবদ্ধ একবার তাকালো শ্রদ্ধতার দিকে, শীতল কণ্ঠে বলে, কেন রাগাচ্ছেন শুদ্ধতা? কোথায় রাগালাম? আপনি তো এমনিতেও রেগে আছেন। আর আপনি ডাকা বন্ধ করুন। হতাশার নিঃশ্বাস ফেলল নিবদ্ধ। এই মেয়েটাকে বুঝিয়ে লাভ নেই, মেয়েটা কোনো কথা শোনে না। আর শ্রদ্ধতার ওপরে রাগারাগি চিৎকার চেঁচামেচি কোনো দিনই করতে পারবে না নিবদ্ধ। আর যদি এই রকম করেও কোনো দিন, তাহলে সেই দিন নিজেকে শেষ করে দিবে ও। শ্রদ্ধতার মুখোমুখি হয়ে দাঁড়ালো নিবদ্ধ। নিবদ্ধ বলে, যাও ঘুমাতে যাও। আপনিও আসুন। নিবদ্ধ আগে আগে চলে গেল বিছানায় ঘুমোতে। শ্রদ্ধতা অবাক হলো, তবে কিছু বলল না। চুপচাপ বারান্দার দরজা আটকিয়ে রুমে আলো নিভিয়ে নিজেও গিয়ে শুয়ে পড়ল। তবে ঘুম আসলো না একটুও। বারবার নিবদ্ধর দিকে তাকাচ্ছে শ্রদ্ধতা। লোকটার ওপাশ ফিরে শুয়ে আছে, এমন কেন করছে লোকটা? সে কি জানে না লোকটার বুকে মাথা না রাখলে শ্রদ্ধতার ঘুম আসে না? শ্রদ্ধতার নড়াচড়ায় নিবদ্ধ এইবার শ্রদ্ধতার দিকে ফিরে তাকালো, বলে, কি হয়েছে? এমন নড়াচড়া কেন করছো? শ্রদ্ধতার চোখ জোড়া এইবার ছলছল করে উঠল, তবে চোখের জল গাল গড়িয়ে পড়তে দিল না। লোকটা কি জানে? এইভাবে না জানার ভান করছে, অভিনয় করছে তার সাথে। শ্রদ্ধতা কিছু না বলে অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিল। এইদিকে নিবদ্ধ শ্রদ্ধতার ওই চোখ জোড়ার চাউনি দেখে বুঝতে পারল বড্ড ভুল করে ফেলেছে ও। মেয়েটা কষ্ট পেয়েছে। নিবদ্ধ এইবার হ্যাঁচকা টানে শ্রদ্ধতাকে নিজের দিকে ফিরিয়ে ওকে বুকে টেনে নিল। শ্রদ্ধতা জোর প্রয়োগ করে নিবদ্ধ থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু বেশি পারল না। একসময় হাঁপিয়ে উঠল, মাথা নুইয়ে দিল নিবদ্ধের বুকে। নিবদ্ধ শ্রদ্ধতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। শ্রদ্ধতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শ্রদ্ধতার চোখে ঘুম নেমে আসলো। ঘুমের ঘোরে বিড়বিড় করলো, আমার অভ্যাস বাজে করেছেন আপনি। আপনার পক্ষে নিজেকে সমর্পণ না করলে আমার ঘুম আসে না। প্রশস্তির হাসল নিবদ্ধ। আধো ঘুমন্ত শ্রদ্ধতার কপালে আধো ছুঁয়ে দিয়ে ওর কানে ফিসফিস করলো, কিছু কিছু বাজে অভ্যাস আমাদের জন্য ভালো, খুব ভালো। এই যে তোমাকে বুকে না নিলে আমার ঘুম আসে না শুদ্ধতা। ঠিক তুমিও এখন আমায় ছাড়া ঘুমাতে পারো না। সকাল সকাল তৈরি হচ্ছে নিবদ্ধ আর শ্রদ্ধতা। নিবদ্ধ মুখ ভার করে আছে, কারণ এইটা শ্রদ্ধতার কাল রাতে যা বলেছে তাকে সেটাই মানতে হচ্ছে। মেয়েটা এত জেদি। শ্রদ্ধতা নিবদ্ধের এমন মুখশ্রী দেখে মৃদু হাসলো। থাকুক একটু মুখ ভার করে, সমস্যা নেই। আজ অনেক বড় একটা সারপ্রাইজ আছে লোকটার জন্য। লজ্জা মিশ্রিত হাসি দিল শ্রদ্ধতা। হ্যান্ডব্যাগটা নিয়ে বলল, আমি রেডি, চলুন। নিবদ্ধ হাতের ঘড়ি পড়া শেষ করে বলে, তুমি এখনো তোমার কথাই রাখবে? শ্রদ্ধতা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেন এমন বাচ্চামো করছে নিবন্ধ? বললাম তো আল্লাহ ভরসা, কিছু হবে না, বিশ্বাস রাখুন আমার উপর। নিবদ্ধ আর কথা বাড়ালো না। শ্রদ্ধতার হাত ধরে নিচে চলে আসলো। ব্রেকফাস্ট করে ওরা রওনা হলো কাঙ্ক্ষিত স্থানে। নিবদ্ধ ড্রাইভ করতে করতে বলল, তুমি কাজটা করার আগে তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। শ্রদ্ধতার কথাটা শুনে প্রশ্ন করলো, কার সাথে পরিচয় করাবেন? এই কেসটা যে পুলিশ অফিসারের আন্ডারে আছে, ওই যে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, এই জন্যই ওনাকে চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে এখানে এনেছি। নিবদ্ধ আধো আধো কথা বোঝার চেষ্টা করলো শ্রদ্ধতা, কিন্তু ফলাফল শূন্য হলো। তাই বলল, আপনি আমাকে এক নাগাড়ে সব বলবেন? এভাবে টুকরো টুকরো ভাবে বলায় আমি কিছু বুঝতে পারছি না। নিবদ্ধ লম্বা নিঃশ্বাস ফেলল, তারপর একে একে সব বলে দিল শ্রদ্ধতাকে। সব শুনে শ্রদ্ধতা অবাক। নিবদ্ধ যে এত কিছু করে ফেলেছে ভাবতেই পারেনি। লোকটা আসলেই অনেক চতুর। শ্রদ্ধতা বলে, কিভাবে রিস্ক নিচ্ছেন কাউকে না জানিয়ে? এটা কি ঠিক বললেন? কোথায় আর জানলাম না, তুমি তো সব জেনেই নিলে। তো শুদ্ধতা, একটা কথা, আমি ঠিক যা যা বলবো সবটা সেইভাবেই করবে। এমনিতেই আমি কিন্তু টেনশনে মরে যাচ্ছি, কিন্তু তুমি নাছর বান্দা এইভাবে জেদ ধরে আছো।
শ্রদ্ধতা নিবদ্ধের হাতে হাত রাখলো। নিবদ্ধ করুণ চোখে তাকালো শ্রদ্ধতার দিকে। সে এখনো মন থেকে রাজি না শ্রদ্ধতার সিদ্ধান্তে। শ্রদ্ধতা নরম গলায় বলে, আপনি তো জানেন আমি পারবো, বিশ্বাস করেন তো আমায়? আমি প্রমিস করছি কিছু হবে না আমার। আমি আপনার শুদ্ধতার কিচ্ছু হতে দিব না। নিবদ্ধ গাড়ি থামালো, তারপর মুখ এগিয়ে নিয়ে চুমু খেলে শ্রদ্ধতার ললাটে। শ্রদ্ধতার চোখ বন্ধ করে নিল। সরে আসলো নিবদ্ধ। শ্রদ্ধতার গালে আলতো স্পর্শ করে বলে, প্রমিসটা মনে রাখিও শুদ্ধতা। গাড়ি থেকে বের হয়ে আসলো নিবদ্ধ। অপর পাশে গিয়ে শ্রদ্ধতাকেও দরজা খুলে বের করে আনলো। শ্রদ্ধতা তাকিয়ে দেখে এটা একটা রেস্টুরেন্ট। শ্রদ্ধতা ভ্রু কুচকালো, বলল, এখানে কেন? নিবদ্ধ শ্রদ্ধতার হাত ধরে বলে, তিনি এখানেই আছে, চলো, আমাদের অপেক্ষা করছে তিনি। নিবদ্ধ শ্রদ্ধতার হাত ধরে রেস্টুরেন্টে প্রবেশ করলো। দূর হতে জুনাইদ শেখকে দেখে নিবদ্ধ সেই দিকে এগিয়ে গেল। গিয়ে বলে, আসসালামু আলাইকুম অবিশ্বাস সাহেব। জুনাইদ শেখ হাসলেন, বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস্টার এহসান? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো, আমিও ভালো আছি। শ্রদ্ধতা ড্যাব ড্যাব করে তাকিয়ে দুজনের কথা শুনছিল শুধু। নিবদ্ধ এইবার শ্রদ্ধতাকে দেখিয়ে বলে, মিট মাই ওয়াইফ শুদ্ধতা। শ্রদ্ধতা সালাম জানালো। জুনিয়াদ শেখ সালামের জবাব নিয়ে বললেন, হ্যালো মিসেস শুদ্ধতা, আমি জুনাইদ শেখ, ইন্সপেক্টর জুনাইদ শেখ। আমি শুদ্ধতা রহমান। জুনিয়াদ শেখ ভ্রু কুচকালেন, সন্দেহান গলায় বললেন, আপনার বাবার নামটা জানতে পারি মিসেস শুদ্ধতা? জি অবশ্যই, আমার বাবার নাম রাশেদ রহমান। নামটা শোনা মাত্রই যেন স্থির হয়ে উঠল জুনিয়াদ শেখ। ব্যাকুল কণ্ঠে বললেন, শুভ্রতা, তোমার বোনের নাম? অবাক হলো শ্রদ্ধতা। জুনিয়াদ শেখের মুখে নিজের বোনের কথা শুনে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? শ্রদ্ধতার প্রশ্নটায় চুপ করে যান জুনিয়াদ শেখ। নত মস্তিষ্কে চুপচাপ বসে রইলেন। নিবদ্ধ গম্ভীর গলায় বললেন, কী হলো অফিসার, আপনি চুপ হয়ে গেলেন কেন? শুদ্ধতা কিছু জিজ্ঞেস করছে। জুনিয়াদ শেখ তাকালেন শুদ্ধতার দিকে, তারপর ধীর আওয়াজে বললেন, আপনার ওয়াইফকে দেখেই আমার যেন অনেক চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল আমার চেনা কারোর সাথে ওর মুখটা অনেক মিলে। সে আর কেউ না, ওনার বোন শুভ্রতা ছিল। কিন্তু মনের সন্দেহ মনেই রাখলাম, একরকম চেহারা প্রায় অনেকেরই হয়ে থাকে, সেখানে তো ওনার হালকা পাতলা মিল আছে। কিন্তু উনি ওনার নামের শেষে পদবিটা বলায় আমি আরও অবাক হই, কারণ শুভ্রতার নামের পদবিও এটাই ছিল। তাই ওনার বাবার নাম জিজ্ঞেস করলাম, তারপর আমার সন্দেহটাই সঠিক হলো। শ্রদ্ধতা এসব আমলে নিল। আর প্রশ্ন এটাই, এই অফিসার তার বউর নাম জানলো কিভাবে? শ্রদ্ধতা গম্ভীর গলায় বলে, বাট আপনি আমার বুবুকে চিনেন কিভাবে? জুনাইদ শেখ শুকনো ঢোক গিললেন। অনেক বছরের আধা চাপা দেওয়া বেদনা নামক দিনগুলো আবার মনে পড়তে লাগলো। একের পর এক ঢোক গিলে নিজেকে ধাতস্থ করতে লাগলেন। নিবদ্ধ ভ্রু কুচকে তাকিয়ে দেখছে হঠাৎ কি এমন হলো যে জুনাইদ শেখ এমন করছে। নিবদ্ধ তাও কিছু বলল না, এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। জুনাইদ শেখ পুরো পানিটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিলেন। নিজেকে একটু শান্ত করে এইবার আস্তে ধীরে বলা শুরু করলেন, শুভ্রতাকে আমি ভালোবাসতাম। চমকে উঠল শ্রদ্ধতা আর নিবদ্ধ অবাক নয়নে তাকালো জুনিয়দ শেখের দিকে। জুনিয়দ শেখ ওদের দৃষ্টি দেখে আলতো হাসলেন, আবার বললেন, তোমরা কেউ কোনো প্রশ্ন করো না, আমি সব বলছি। শ্রদ্ধতা আর নিবদ্ধ একে অপরের দিকে তাকিয়ে আবারও জুনিয়দ শেখের দিকে তাকালো, তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জুনিয়দ শেখ বলা শুরু করলেন, একটা কেস নিয়ে আমি এখানকার ভার্সিটিতে আসতে হয়। নাম ছিল বিশ্ববিদ্যালয়। সেখানেই প্রথম দেখি শুভ্রতাকে। তখন আমি পুলিশে নতুন নতুন জয়েন করেছি। এক দেখাতেই যে এইভাবে কাউকে ভালোবাসা যায় আমি জানতাম না। ভার্সিটিতে খোঁজ লাগিয়ে জানতে পারলাম তার নাম শুভ্রতা। বিশ্বাস করো, শুভ্রতাকে দেখার পর যেন আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেল। সারা দিন রাত শুভ্রতার কথা মাথায় ঘুরতো। কারণে অকারণে ছুটে চলে যেতাম ভার্সিটিতে শুভ্রতাকে একটু দেখার জন্যে। এইভাবে 1 বছর চলে গেল। ভাবলাম না, এইভাবে আর কয়দিন চলবে।
ভালোবাসার কথাটা শুভ্রতাকে বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন ছুটি নিলাম, নিজেকে পরিপাটি করলাম। এত খুশি ছিলাম আমি। একটা মেয়েকে বলে ভার্সিটির পেছনে নদী আছে, সেখানে আসতে বললাম। শুভ্রতা এলো। আমি যে কি খুশি হয়েছিলাম, আবার প্রচণ্ড নার্ভাসও ছিলাম। নিজের মনের কথা বললাম শুভ্রতাকে, কিন্তু শুভ্রতা বলল ও নাকি অন্য কাউকে ভালোবাসে, তাই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবে না। আমাকে খুব সুন্দরভাবে মানা করে দিল, কিন্তু শুভ্রতার ওই মিষ্টি কথাগুলোই আমার হৃদয়ের বিষধর তীরের মতো বিঁধছিল, ঝাঁঝরা করে দিচ্ছিল আমার হৃদয়। আমি চলে আসি সেখান থেকে। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আর কখনো শুভ্রতার মুখোমুখি হব না। যেই কেসটা নিয়ে আমি তদন্ত করছিলাম, সেই কেসের সুবাদে জানতে পারলাম শুভ্রতা যেই ছেলেটাকে ভালোবাসে, আসলে সে একজন মাদক ব্যবসায়ী। ওই ভার্সিটির ছেলেমেয়েদের কাছেই ড্রাগস বিক্রি করত। কিন্তু আমার কাছে পাকাপোক্ত কোনো প্রমাণ ছিল না, এই জন্য ওকে ধরতে পারছিলাম না। আমার মনটা অস্থির হয়ে উঠল। শুভ্রতার জীবনটা এভাবে নষ্ট হতে দেখতে পারছিলাম না। একদিন সাহস নিয়ে গেলাম শুভ্রতার কাছে। ওই ছেলেটার সত্যিটা বললাম। শুভ্রতা অনেক রেগে গেল, বিশ্বাস করানোর জন্য প্রমাণ চাইল। আমার কাছে পাকাপোক্ত প্রমাণ না থাকায় দেখাতে পারলাম না। ফলস্বরূপ শুভ্রতা অনেক রেগে গেল। সেদিন পুরো ভার্সিটির সামনে আমাকে অপমান করলো। আমি নাকি শুভ্রতাকে পাওয়ার জন্য এসব করছি, এটা বলল। চড়ও মেরেছিল। আমি নির্বাক ছিলাম সেদিন। শুভ্রতার প্রতি অনেক রাগ তৈরি হলো। ওকে আমি পাল্টা চড় মেরে বলেছিলাম, একদিন তুমি বুঝবে আমার প্রতিটা কথা ছিল সত্যি। তখন তুমি অনেক কাঁদবে, এই দিনটার জন্য আফসোস করবে, কিন্তু তোমার কাছে কোনো পথ খোলা থাকবে না। শুভ্রতা বিপরীতে আমায় বলেছিল তাকে যেন আর কোনোদিন আমার মুখ না দেখাই। আমিও কিছুটা রাগ আর আকাশ সমান অভিমান নিয়ে চলে আসি। কেসটা অন্য একজনের হস্তান্তর করে দিই, কারণ আমি আর চাইছিলাম না শুভ্রতার মুখোমুখি হতে। তার কিছুদিন পর জানতে পারলাম শুভ্রতা ওই ছেলেটাকে বিয়ে করেছে। সেদিন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। অবুঝের মতো কাজ করে বসলাম। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আত্মহত্যার চেষ্টা করলাম, কিন্তু আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেলাম। বাবা মা অনেক কাঁদলো, জানতে চাইলো আমার এমন করার কারণ। আমি বলতে পারলাম না, বোঝাতে পারলাম না আমার হৃদয়ের ব্যথাগুলো। কিন্তু এরপর থেকে নিজেকে শক্ত করলাম, মনে প্রাণে দোয়া করলাম শুভ্রতা ভালো থাকুক, সুখে থাকুক। আমি না হয় ওর সেদিনেই সারাটা জীবন কাটিয়ে দেব। এইভাবেই কেটে গেল এতগুলো বছর, কিন্তু আমি আজও শুভ্রতাকে ভুলতে পারিনি। আজও আমি শুভ্রতাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার মনে ওর যে জায়গাটা আছে আজও কাউকে দিতে পারিনি। তাই তো বাবা মার এত বলা সত্ত্বেও আমি আজও বিয়ে করতে পারিনি। শুভ্রতা আমাকে পুরো নিঃস্ব করে দিল। তাও যদি মেয়েটা ভালো থাকে, সুখে থাকে, এই দোয়াই করব। সব শুনে নিবদ্ধ বাকরুদ্ধ। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে আজ জুনিয়ত শেখকে না দেখলে জানতো না। এই প্রথম শ্রদ্ধতা ফুপিয়ে উঠল। দুই হাতে মুখ ঢেকে কান্নারত গলায় বলে উঠল, বুবু, তুমি এ কি করলা বুবু? একজনের সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে সরিয়ে দিলে বুবু, একজন বেঈমানের জন্য। এ কি করলে বুবু? নিজের দোষে নিজের সুখ নষ্ট করলে। কেন করলে বুবু? আজ তুমি তার ভালোবাসা গ্রহণ করলে অনেক খুশি থাকতে বুবু, ভালো থাকতে। এই বেঈমানটাকে বিয়ে কেন করলে তুমি? নিজেকে মৃত্যুর মুখে নিজেই ঠেলে দিলে, আর দেখো এক সময়ে নিজেই নিজেকে শেষ করে দিলে। কেন করলে বুবু, কেন করলে? আজ তোমার কারণে কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে বুবু, আর তুমি যার কারণে এতগুলো মানুষকে কষ্ট দিলে সে তো দিব্যি ভালো আছে তোমাকে ছাড়া। কেন এমন করলে বুবু? শ্রদ্ধতাকে এইভাবে হাউমাউ করে কাঁদতে নিবদ্ধ এই প্রথম দেখলো। এই প্রথম মেয়েটাকে এইভাবে ভেঙে পড়তে দেখলো। নিবদ্ধর বুকের ব্যথা উঠল, অসহায়হীন ব্যথা যাকে বলে। পিয়ুষীর চোখে জল যে তার সহ্য হচ্ছে না। শুদ্ধতাকে এক হাতে জড়িয়ে ধরে আছে নিবদ্ধ। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে বুক ফেটে যাচ্ছিল নিবদ্ধের। অনেক বলে কয়েও কান্না থামাতে পারছে না ওর। এখনও হেঁচকি তুলেছে মেয়েটা। এইদিকে সামনে বসা জুনিয়ত শেখ এখনও নির্বিকার হয়ে বসে আছে। সে ঠিক কী বলবে ভেবে পাচ্ছে না। যার জন্য এত কিছু করলো, এত কষ্ট সহ্য করলো, আর আজ এখানে এসে শুনলো কি না সে এই পৃথিবীতে আর নেই। পুরাই অনুভূতি শূন্য হয়ে পড়েছেন তিনি। নিবদ্ধর মুখে সব শুনে জুনিয়ত শেখের ভেতরটা আগুন জ্বলছে ধাউ ধাউ করে। ভালোবাসার মানুষটা আর নেই জেনে বুকটা ফেটে যাচ্ছে। মন খুলে আর্তনাদ করতে ইচ্ছে করছে, কিন্তু ও যে ছেলে, ছেলেরা চাইলেও